السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لوليه والصلاة لأهلها أما بعد. أهلا وسهلا ومرحبا بكم جميعا في الدرس اليوم من تدريب المعلمين، من دورة تدريب المعلمين تحت رعاية معهد تدريب المعلمين بنغلاديش. الحمد لله, আল্লাহ তাআলার মেহেরবানিতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন, এটাই আমি আশা করছি। আজকের অষ্টম ক্লাসে আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। এবং আজকের আমাদের যে মূল দর্শ, সেই দর্শে আমি প্রবেশ করছি। আমাদের ধারাবাহিকভাবে যতগুলো ক্লাস হওয়ার কথা ছিল, তন্মধ্যে মোটামুটি 60টা ক্লাস আমাদের চলে গিয়েছে। আজকে অষ্টম ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পাঠদান পদ্ধতি। আমাদের পুরো শিক্ষক প্রশিক্ষণ হিসেবে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করার কথা ছিল, তন্মধ্যে একটা ছিল পাঠদান পদ্ধতি। দর্শী কিতাব পাঠদান পদ্ধতি জানা কেন প্রয়োজন, কেন আবশ্যক, এই ব্যাপারগুলো। এবং সামনে আমাদের আলোচনা হবে, আজকে যদি সময় থাকে তাহলে আমরা আরবি ভাষার পাঠদান জেনে নিব। যদি আজকে সময় কভার করতে আমরা না পারি, তাহলে আগামী দর্শে আরবি ভাষা পাঠদান পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব। এবং দশম ক্লাসে আমরা আলোচনা করব মুতালা পথ পদ্ধতি। আমরা ব্যক্তি জীবনে কিভাবে মুতালা করব এবং তাদরিসের জন্য কিভাবে মুতালা করব, এই বিষয়টার উপর আমরা সবিস্তার আলোচনা করব। এবং আমি আশা করছি আমাদের মুতালার ক্লাসে যে সমস্ত আসাতাজে কেরাম থাকবেন, আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট সেটা হবে যে আমরা তো জীবন যা কিছুই উপভোগ করছি, পৃথিবীতে আছি, যাচ্ছি, পাঠদান করছি, এই সমস্ত কিছু আলাপ আলোচনা করলাম, কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে আমরা পাঠদান করব কিংবা কিভাবে মোতালা করে আমরা পাঠদান করব, ব্যক্তি জীবনে উপকৃত হব, এটা যদি আমাদের জানার বাহিরে থেকে যায়, তাহলে আসলে এত কিছু জানার আহ পুরোটা ফায়দা হইলেও কিছুটা অনর্থকের মতো হয়ে যাবে। তো এই জন্য মুতালার যে ক্লাসটা আমাদের হবে সেটা হবে পুরো ক্লাসের একটা ফলাফল। যেমন সারা মাস রোজা রাখলাম, বলা হয়ে থাকে, বুজুর্গানে কেরাম বলেন যে সারা মাস রোজা রাখার পরে আমাদের প্রত্যেকের উচিত ঈদের আগের রাত, অর্থাৎ চাঁদ রাত যেটাকে আমরা বলি, চাঁদ রাত বলি, এই রাতেও ইবাদতে মশগুল থাকা এবং আল্লাহ তাআলার কাছ থেকে যাজা নিয়ে নেয়া। কারণ হলো সারা মাসের কাজ, ইবাদতের পরে, সাধারণত সারা দিনের কাজকর্মের পরে সন্ধ্যায় যেমন মালিক বেতন দেয়, পারিশ্রমিক দেয়, তো আল্লাহ তাআলাও সারা মাস রমাদানের রোজা রাখার পরে চাঁদ রাতে সেই মাসের প্রতিদান দিয়ে থাকেন, পারিশ্রমিক দিয়ে থাকেন। এটা বুজুর্গানে কেরামের কথা এবং তারা এটাই ভাবে পালন করেন। তো আমাদেরও 10 দিনের শিক্ষক প্রশিক্ষণের প্রতিদান বলি বা আমরা যাজা বলি অথবা পারিশ্রমিক বলি, এটা হবে আমাদের মুতালার ক্লাস। যখন মুতালার ক্লাস আমরা করব, আমরা দেখব যে পুরো 10 দিনের যেই ক্লাস আমরা করেছি, যে মুজাকার আমরা করেছি, এর পুরোটাই সেই মুতালার ক্লাসের মাধ্যমে আমাদের পূর্ণতা আসবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত আমি আশা করছি আপনারা আমাকে সময় এবং মেহনত দিয়ে সহযোগিতা করবেন। এবং মুতালার ক্লাসটা থাকবে সকলের জন্য উন্মুক্ত। আমাদের ক্লাসে যারা যুক্ত আছি, যারা রেজিস্ট্রেশন করেছে, যারা করেনি, এমনকি আপনাদের পরিচিত জনদের মধ্যেও যদি কোনো আসাতাজা কেরাম চান আমাদের মোতালার ক্লাসে যুক্ত হওয়ার জন্য, ওনাদের জন্য একদম উন্মুক্ত এটা থাকবে। এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন আমাদের গ্রুপের মধ্যেও জানিয়ে দেয়া যায়, যারা মোতালার ক্লাসে অংশগ্রহণ করতে চায় তাদের জন্য জুম লিংক আমরা ফ্রি করে দিব, একদম ফ্রি করে দিব, যাতে করে সেখান থেকে আমরা ব্যক্তি জীবনে ইনশাল্লাহ কিছুটা হলেও উপকার নিতে পারি। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদেরকে সিহাত আফিয়ার সাথে না খায়াত দারাজ করুন এবং আমাদেরকে সর্বোচ্চ কল্যাণ দান করুন। তো আজকের আমাদের যে বিষয়ে আমরা আলোচনা করব, এর অন্যতম একটা মূল বিষয় হলো পাঠদান পদ্ধতি জানা কেন গুরুত্বপূর্ণ বা কেন আবশ্যক। আমরা পাঠদান করছি এবং পাঠদান করেই যাচ্ছি,
কেউ আমরা কেউ নতুন যুক্ত হয়েছে শিক্ষকতার পেশায়, বা আমরা অনেকেই অনেক প্রবীণ শিক্ষকও আমরা আছি। তো সর্বোপরি পাঠদান পদ্ধতিটা কেন জানা আবশ্যক, আজকের ক্লাসটা আমরা করার পর আমরা বুঝবো যে আসলে আমাদের কোথায় গ্যাপ ছিল। যে শুধুমাত্র একজন শিক্ষকের জন্য যে পাঠদান পদ্ধতি জানা আবশ্যক, বিষয়টা এমন নয়, বরং আমি একজন পিতা হিসেবে, আমি একজন মা হিসেবে, এবং আমি একজন সামাজিক মানুষ হিসেবে আমার জন্য পাঠদান পদ্ধতি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি শুধু মাদ্রাসা কিংবা স্কুলে আমি আমার ছাত্রদেরকে পাঠদান করব এখানেই সীমাবদ্ধ নয়, বরং আমি একজন সামাজিক মানুষ হিসেবে, আমি একজন সামাজিক ব্যক্তি হিসেবে, আমি একজন দায়িত্বশীল মানুষ হিসেবে সমাজের যে সমস্ত ছেলে মেয়েরা আছে, এই বাচ্চারা আছে, তাদের প্রতিও আমার কিভাবে শিখছে বা আমরা শিখাচ্ছি কিনা এটার দায়িত্ব পালন করা আমাদের জন্য আবশ্যক। পাশাপাশি আমাদের ভাই বোন সন্তানাদি, তারাও কিভাবে শিখছে, তাদেরকে কিভাবে শেখানো হচ্ছে, আমরা তাদের প্রতি কি ভূমিকা রাখলাম, এই ব্যাপারটাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা দেখে আসি যে আমাদের মধ্যে যে সমস্ত ছাত্ররা ঝরে পড়ে, যে সমস্ত ছাত্ররা পড়া পারে না, পড়া দিতে পারে না, অদক্ষ হয়ে পড়ে, অযোগ্য হয়ে সামনে যায়, আসলে সেখানে ছাত্রদের আসলে দোষ কতটুকু আছে এবং আমাদের শিক্ষকদের কতটুকু কমতি আছে, এই ব্যাপারটা আমরা এখানে জাজ করব, এই ব্যাপারটা আমরা এখানে বিবেচনা করব। তো সুতরাং প্রথমে আমি বলবো, আত-তরিকতু আহাম্মু মিনাল মাদ্দাহ লিআন্নাল মাদ্দাতা বিলা তরিকতিন লা তাসিলু। যে পদ্ধতিটা বিষয়বস্তু থেকে বেশি গুরুত্বপূর্ণ। পদ্ধতি বিষয়বস্তু থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ হলো লিআন্নাল মাদ্দাতা, বিষয়বস্তুটি বিলা তরিকতিন, পদ্ধতি ব্যতীত, লা তাসিল, আপনি পৌঁছতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনার কাছে অনেক বড় দামি একটি জিনিস আছে, ধরেন স্বর্ণ বা কোটি কোটি টাকা আছে। আপনার কাছে কোটি টাকায় আছে, কিন্তু এই কোটি টাকাকে কিভাবে আপনি ইউটিলাইজ করবেন, কিভাবে এই কোটি টাকা দিয়ে আপনি আরো বেশি টাকা আর্ন করবেন, এই পদ্ধতি আপনার জানা নেই। তাহলে কিন্তু এত কোটি কোটি টাকার মালিক হওয়ার পর আপনি দেউলিয়া হয়ে যাওয়াটা একদম স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি টাকা কিভাবে বের করতে হয় সেই পদ্ধতি আপনি জানেন, সেক্ষেত্রে আপনার হাতে যদি ন্যূনতম কোনো টাকা নাও থাকে, তবুও কিন্তু আপনি কোনো না কোনো সিস্টেমে তৈরি করে আপনি টাকা উপার্জন করতে পারবেন। কারণ কি, আপনার পদ্ধতি জানা আছে। তো সুতরাং আমি আশা করছি আপনাদেরকে পদ্ধতি জানা থাকাটা এবং বিষয়বস্তুর জ্ঞান থাকাটা, দুইটার পার্থক্যটা আমি আপনাকে বুঝাতে পেরেছি। যে মাহারত তরিকা এবং মাহারত মাদ্দা, দুইটা সম্পূর্ণ বিষয়, ভিন্ন বিষয়। বিষয়বস্তুর দক্ষতা থাকা এবং পদ্ধতির দক্ষতা থাকা দুইটা স্বতন্ত্র ভিন্ন বিষয়। আপনার যখন পদ্ধতি জানা থাকবে, আপনি পৃথিবী যে কোনো কিছুকে আপনি আপনার নিয়ন্ত্রণে নিতে পারবেন, যে কোনো সিস্টেম তৈরি করে। কিন্তু যদি পদ্ধতি জানা নাই, শুধুমাত্র আপনার জ্ঞানের দক্ষতা আছে, তাহলে আমরা আমাদের ভিতরের যে জ্ঞান আছে এটা পৌঁছতে পারবো না, এটা দিতে পারবো না। আমি এর আগেও বলেছিলাম, খুব একটা যদি আমি ভুল না বলি, যে মাহারত ইন্তিকাল ইলম ইলাল আখর, যে অন্যের পর্যন্ত ইলম পৌঁছানো, এই পদ্ধতি জানা, এই বিষয়ে দক্ষ হওয়া, এটা অত্যন্ত জরুরি বিষয়। সুতরাং আত-তরিকত আহাম্মু মিনাল মাদ্দা, পাঠদান পদ্ধতি জানা বা যে কোনো বিষয়ের পদ্ধতি জানা মূল বিষয়ের দক্ষতা থেকে, মূল বিষয়ের জ্ঞান থেকে বেশি জরুরি। লিআন্নাল মাদ্দাতা বিলা তরিকতিন লা তাসিলু, কারণ হলো যে আপনার পদ্ধতি নির্দিষ্ট এবং সুদক্ষ সুনিপুণ পদ্ধতি ব্যতীত আপনি বিষয়বস্তুকে, আপনার উদ্দিষ্ট বস্তুকে অন্যের পর্যন্ত কখনোই আপনি পৌঁছতে পারবেন না। সুতরাং আমরা বলতে পারি যে একটি দেশ ও জাতির শিক্ষার গুণগত মান নিশ্চিত করে একটি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণীকক্ষ। আমি আবারও বলছি, একটি দেশ ও জাতির শিক্ষার মান এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করে একটি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণীকক্ষ। শুধুমাত্র এটুকু সীমাবদ্ধ নয়, বরং একটি জাতির উত্থান পতন, একটি জাতির উত্থান পতন নির্ভর করে একটি দেশের কিংবা রাষ্ট্রের শ্রেণীকক্ষের ব্যবস্থাপনার উপর। যেই দেশের শ্রেণীকক্ষ যত বেশি মজবুত, যেই দেশের শ্রেণীকক্ষ যত বেশি আকর্ষণীয়,
সেই দেশের শিক্ষা ব্যবস্থাপনা, সেই দেশের জনবল, সেই দেশের রাষ্ট্রীয় কাঠামো তত বেশি শক্তিশালী। আমি এ ব্যাপারে চ্যালেঞ্জ করতে পারি, আমি এ ব্যাপারে চ্যালেঞ্জ করতে পারি। আপনারা নিজেরা যখন স্টাডি করবেন, মোতালা করবেন, গবেষণা করবেন, আমার এই বিষয়টা আপনাদের কাছে খুব বেশি স্পষ্ট হয়ে যাবে আমি আশা করছি। যে যে দেশের শ্রেণীকক্ষ যত বেশি দক্ষ, যে দেশের শ্রেণীকক্ষ যত বেশি গুছালো, যে দেশের শ্রেণীকক্ষ যত বেশি সুন্দর, সেই দেশের জনবল, সেই দেশের রাষ্ট্রীয় কাঠামো, সেই দেশের পরিবেশ পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থাপনা তত বেশি শক্তিশালী। সুতরাং শিখন, শেখানো, শিক্ষা দেওয়া এবং নিজে শিখা একটি চ্যালেঞ্জিং কাজ। কাজটি শ্রেণীকক্ষে যিনি যত বেশি সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন তিনি তত দক্ষ শিক্ষক। আর এজন্য শিক্ষককে পাঠদানের পূর্বে পাঠদানের কৌশল সম্পর্কে গভীরভাবে জ্ঞান অর্জন করতে হবে। এটাই কাম্য, এটাই আবশ্যক, এবং আমি আরেকটু বাড়িয়ে বলবো এটা ফরজ। আমাদের প্রতিজন শিক্ষকের জন্য এটা ফরজ, যে আমরা শিক্ষক হওয়ার পূর্বে পাঠদান সম্পর্কে, কিভাবে আমি পাঠদান করব এ সম্পর্কে জানাটা অত্যন্ত আবশ্যক এবং খুবই জরুরি। ভুল শিখন পদ্ধতি ভালো ছাত্রকেও ব্যর্থ করে দেয়। এ ব্যাপারে হয়তো আপনারা আমার সাথে দ্বিমত করতে পারেন, কি বলেন? আমরা কি আছি, আমার সাথে আছি আমাদের প্রিয় মুহতারাম উলামায়ে কেরাম? এ জি ব্যাপারে আপনারা স্যার। আমার সাথে দ্বিমত করবেন যে ভুল শিখন পদ্ধতি ভালো ছাত্রকেও ব্যর্থ করে দেয়? আচ্ছা, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আছি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ভুল শিখন পদ্ধতি ভালো ছাত্রকেও কি করে দেয়? ব্যর্থ করে দেয়। কেন ব্যর্থ করে দেয়? আমরা আস্তে আস্তে সামনের বিষয়গুলো, যত সামনে যাব তত আমাদের কাছে বিষয়টা আরো স্পষ্ট হবে, এবং এটার উপর স্পেসিফিক আমি আপনাদেরকে আরো দু চারটা কথা এবং সরাসরি লাইভ এক্সাম্পল আমি আপনাদেরকে দিব। লাইসাল আইব ফিল মুতাআল্লিম বাল ফি তরিকতি তালিম। যে দোষ শিক্ষার্থীর মধ্যে নয়, বরং সমস্যা হলো শিক্ষাদান পদ্ধতি, পাঠদান পদ্ধতিতে, শিক্ষা ব্যবস্থাপনার শিক্ষা নীতির পদ্ধতিতে। শিক্ষানীতি যত মজবুত হবে, পাঠদান পদ্ধতি যত বেশি সুন্দর হবে, শ্রেণীকক্ষ যত বেশি মজবুত হবে, দক্ষ হবে, তত বেশি শিক্ষার্থীরা দক্ষ হবে, জনবল দক্ষ হবে। এই জন্য আমি আবারও বলছি, ভুল শিখন পদ্ধতি ভালো ছাত্রকেও ব্যর্থ করে দেয়। লাইসাল আইব ফিল মুতাআল্লিম বাল হিয়া বাল ফি তরিকতি তালিম। শিক্ষার্থীর মধ্যে কোনো দোষ নেই, বরং সমস্যা হলো শিখন পদ্ধতিতে, শিক্ষাদান পদ্ধতিতে, পাঠদান পদ্ধতিতে, শিক্ষা ব্যবস্থাপনার নীতিতে এবং নীতি নির্ধারকদের মধ্যে। সুতরাং পাঠদান পদ্ধতি জানা মানে লক্ষ্য ভিত্তিক শিক্ষা। একজন ভালো শিক্ষক জানেন তিনি কি শিখাবেন এবং তিনি কিভাবে শিখাবেন। একজন ভালো শিক্ষক জানেন তিনি কি শিখাবেন এবং কিভাবে শিখাবেন। আমি এখানে ছোট একটা উদাহরণ আমি আপনাদেরকে টানবো, একদম লাইভ একটা এক্সাম্পল। এই এক্সাম্পলের পরে আমি আপনাদেরকে উপরের যে কয়েকটা কথা বলেছি এটার উপর যদি আপনাদের কাছে মনে হয় যে স্পষ্ট হয়ে গিয়েছে, তাহলে নতুন কিছু বলতে হবে না। আর যদি মনে হয় যে না স্পষ্ট হয়নি, তাহলে এটার উপর কয়েকটা কথা আমি আপনাদেরকে বলবো। যেমন সবাই কি, সবার জন্য কি মানে সবাই শিক্ষক হতে পারে না, বা তাদের শিক্ষক হওয়া উচিত না। সকলে শিক্ষক হতে পারে না এবং সকলের জন্য শিক্ষক হওয়াটা উচিত না। কেন উচিত না? আমরা এটা দেখলে স্পষ্ট বুঝে যাব যে না, সবাই শিক্ষক হতে পারে না বা তাদের শিক্ষক হওয়া উচিত নয়, উচিত নয়, একেবারেই না। আমরা সবাই 1 ঘন্টা বা এমনকি পুরো একটি সেমিস্টার ধরে একজন খারাপ শিক্ষকের আহ, কারণে ভোগান্তির শিকার হয়েছি। এখানে আপনার একটা সেমিস্টার, আমার মনে আছে, আমি প্রতিষ্ঠানের নাম বলবো না এখানে, এই জন্য এই কি বলে আপনার একটু হাইট রেখে আমি এখানে কথা বলছি, যে একটা সময়
একটা সেমিস্টার, শুধু একটা সেমিস্টার না, একটা লম্বা সময় পর্যন্ত আমরা এমন শিক্ষক পেয়েছি যাদের মধ্য থেকে আমাদের এই উপকার হওয়াটা খুব বেশি কষ্ট ছিল। বরং এখানে বিষয়টা এরকম ছিল যে আমাদের ফাইনাল পরীক্ষা, জেনারেলের ফাইনাল পরীক্ষা, আমাদের তিনি ছিলেন আহ, অত্যন্ত দক্ষ শিক্ষক, এবং আমাদের অঙ্ক শিক্ষক ছিলেন, গণিত শিক্ষক। তো ফলে তিনি একটা পর্যায়ে এসে আমাদেরকে ক্লাস করা বন্ধ করে দেন। কোন একটা কারণে, কি কারণ ছিল আমি স্পেসিফিক তখন আমি জানতাম না, কিন্তু তিনি আমাদেরকে ক্লাস করা বন্ধ করে দেন। এর আগ পর্যন্ত তো আমাদের খুব বেশি ব্যাক পোহাতে হয়েছে অঙ্ক নিয়ে। এরপর আবার তিনি আমাদের অঙ্ক ক্লাসটাকে বন্ধ করে দেন। পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে একটু মনক্ষুণ্ণ হই যে পরীক্ষার মধ্যে এই অঙ্কগুলো সবচেয়ে বেশি আসতে পারে। তখন আমি আমার যে ক্লাসমেট ছিল তাদেরকে বললাম যে তোমরা কি আমার সাথে পড়বা, বা আমি যদি অঙ্ক করাই তোমরা কি করবা? তখন আহ, কেউ কেউ দ্বিমত করেছে, কেউ কেউ সহমত করেছে। যারা সহমত করেছে 2 4 5 জনকে নিয়ে আমি শুরু করেছি। ব্ল্যাকবোর্ড ধরলাম, গাইড ধরলাম, দেখলাম, অঙ্ক করলাম। এবং আলহামদুলিল্লাহ যখন 1 দিন 2 দিন 3 দিন আমি করালাম, পরবর্তীতে পুরো ক্লাসের আমার যে সমস্ত ক্লাসমেট ছিল প্রত্যেকেই এই ক্লাসে যুক্ত হন। এবং আশ্চর্যজনক ব্যাপার হলো, আমি যেই অঙ্কগুলো করিয়েছিলাম পরীক্ষার মধ্যে হুবহু এই অঙ্কগুলোই আসছে। এবং ওই অঙ্কগুলো যদি আমরা না করতাম, আমরা প্রত্যেকেই অঙ্কে ফেল করতাম। তাহলে দেখেন যে একটা ঘন্টা বা একটা পুরো সেমিস্টারে একজন খারাপ শিক্ষকের কারণে ভোগান্তির শিকার হওয়া, এটা একটা জীবনকে, একটা কেরিয়ারকে ধ্বংস করে দিতে পারে। কেমন? যে এটি ভয়াবহ এবং এর প্রভাব দীর্ঘস্থায়ী হয়। যে সেই অঙ্কের ক্লাসটা যদি আমি সাহস করে না করতাম বা না করাতাম, তাহলে আমাদের যতজন ছাত্র ছিলাম প্রত্যেকের জীবনে একটা ভয়াবহ দুর্বিষহ সময় আসতো। আমাদের জীবন থেকে একটা বছর বাতিল হয়ে যেত। এবং এটার প্রভাব হতো দীর্ঘস্থায়ী। কতটা দীর্ঘস্থায়ী এটা বলা মুশকিল। এমনও হইতে পারতো যে কেউ কেউ সরকারি চাকরিজীবীতে বর্তমানে অ্যাপ্লাই করেছে বা করছে, কারো কারো সরকারি চাকরিটাও না হওয়ার সম্ভাবনা বেশি ছিল। সু- সুতরাং এটাই সহজ প্রমাণ যে সবাই শিক্ষক হতে পারে না। এটাই সহজ প্রমাণ যে সবাই শিক্ষক হতে পারে না। একজন শিক্ষার্থীর জন্য শ্রেণীকক্ষে একজন অযোগ্য শিক্ষকের উপস্থিতি সমাজের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে একটি। আমি এখানে যদিও বা ভাষা একটু ভিন্ন রকম ব্যবহার করেছি, এজন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী। এজন্য যে একজন শিক্ষকের ব্যাপারে আমি এটা বলেছি, শিক্ষকের প্রতি সম্মান, সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা রেখেই আমি শব্দটা উচ্চারণ করেছি। কারণ যে শিক্ষক নিজে জানে তিনি অযোগ্য, নিজের কমতি আছে, এতদা সত্ত্বেও তিনি নিজেকে যোগ্য করার পিছনে সময় দেন না, নিজেকে আরো বেশি দক্ষ করার পিছনে ইনভেস্ট করেন না, ওনার ব্যাপারে আসলে এই শব্দই উপযুক্ত বলে আমি মনে করছি। আপনারা কি মনে করছেন আমাকে একটু জানাবেন। যে যিনি শিক্ষক এবং নিজের দক্ষতার ব্যাপারে তিনি যত্নশীল নন, যিনি শিক্ষক এবং নিজের দক্ষতার ব্যাপারে তিনি কি নন, যত্নশীল নন, এমন শিক্ষকের ব্যাপারে কি আমরা অযোগ্য শিক্ষক হিসেবে উপস্থাপন করাটা আদৌ উচিত হবে কিনা? এবং তিনি সমাজের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে একটি অপরাধ করেছেন, এটা কি আমরা বলতে পারি? জি, জাযাকুমুল্লাহ। কিন্তু যিনি শিক্ষক হিসেবে তিনার দক্ষতা কম কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, উনি অবশ্যই একজন দক্ষ শিক্ষকের চেয়ে বেশি প্রশংসার দাবি রাখেন। আমরা জানি যে কোরআন শিখার ব্যাপারে, যে যিনি কোরআন পড়তে পারেন না তিনি যত কষ্ট করে কোরআন শিখার চেষ্টা করেন, যিনি পড়তেছেন সাবলীল ভাবে তার চেয়ে বেশি সওয়াবের ভাগীদার হন যিনি কষ্ট করে কোরআন শিখার চেষ্টা করতেছেন। এবং এই অবস্থায় যিনি মৃত্যুবরণ করেন তার জন্য অবশ্যই সবচেয়ে বেশি আজর থাকে, সবচেয়ে বেশি সব থাকে। তো সুতরাং আমি আবারও এই কথাটা আমি রিপিট করব, যে একজন শিক্ষার্থীর জন্য শ্রেণীকক্ষে একজন অযোগ্য শিক্ষকের উপস্থিতি সমাজের সবচেয়ে নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে একটি। মানে সেই শিক্ষকের জন্য এটা সবচেয়ে বড় অপরাধ। যে তিনি যদি এর চেয়েও বড় অপরাধ করতেন কোনো অসুবিধা ছিল না, কিন্তু এটা এটা হলো সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ। যে তিনি অযোগ্য হয়েও নিজে জেনে শুনে বুঝে নিজেকে আপডেট না করে এক শ্রেণীকক্ষে গিয়ে উপস্থিত হয়েছেন এবং পুরো ছাত্র সমাজের জীবনকে ধ্বংস করে দিয়েছেন। আমাদের সন্তানদের নিরন্তর শিক্ষার দায়িত্ব আমাদের সকলের। এবং আমার মতে অধিকাংশ সমাজই এর পবিত্র কর্তব্য পালনে প্রায়শই ব্যর্থ হয়। আপনারা আশা করছি আমার এই কথাগুলোর প্রত্যেকটার সাথে আপনারা একমত পোষণ করবেন। যে আমাদের সন্তানদের, আমাদের পারিপার্শ্বিক সন্তানদের, ছেলেদের মেয়েদের শিক্ষার দায় দায়িত্ব কিন্তু আমাদের সকলের।
কিন্তু এই দায়িত্ব পালনে আমি বাবা হিসেবে যেমন ব্যর্থ হই, আমি মা হিসেবে তেমন ব্যর্থ হই, আমি সমাজের একজন দায়িত্বশীল রেসপন্সিবল ব্যক্তি হিসেবে কিন্তু আমি এখানে ব্যর্থ হই। কারণ দিন শেষে আমরা চিন্তা করি সে অন্যের ছেলে, আমার সন্তানের ব্যাপারে চিন্তা করি সে এত কিছু ক্যাচ করতে পারে না, তার জেহান দুর্বল, মস্তিষ্ক দুর্বল, তাকে চাপ দেওয়া যাবে না। এত সব অজুহাত আমি দাঁড় করাই, সমস্ত অজুহাতের ভিড়ে একটা প্রজন্মকে আমরা ধ্বংস করে দিই, এবং আমরা ধ্বংস করে দিচ্ছি। আপনারা জেনে থাকবেন, আমরা একটা প্রশ্ন ইদানিং খুব বেশি ফেসবুকের মধ্যে ঘুরে, আলাপ আলোচনার মধ্যে আসে, যে এত সব শিক্ষার্থী কওমি মাদ্রাসা থেকে বের হচ্ছে কিন্তু যোগ্য শিক্ষক পাওয়া যাচ্ছে না একজনও। কি আশ্চর্য ব্যাপার! এটা কিভাবে সম্ভব? এটার একমাত্র সম্ভব যে আমরা দক্ষ শিক্ষক না, এটা জানার পরেও আমরা শিক্ষকতার পেশায় নিযুক্ত আছি, এবং হলো আমরা এই এই অদক্ষতাগুলোকে আমরা দক্ষতায় রূপান্তরিত করার কোনো চেষ্টা ফিকির আমরা করছি না। তো এই জায়গাতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমি এই দাবি কিভাবে করতে পারি? কিভাবে এত এত শিশু সফলভাবে তাদের মাতৃভাষা শেখার পর স্কুলে প্রবেশ করে, কিন্তু শেখার যে প্রক্রিয়ার প্রতি প্রায় এক ধরনের ঘৃণা নিয়ে স্কুল ছাড়ে, বা আমাদের যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসা কি আমরা ছাড়ি। আমাদের পরিচিত অপরিচিত অনেক, আমাদের পরিচিত কিংবা অপরিচিত এমন অনেক ছাত্র আমরা দেখেছি যে যারা বিশেষ করে স্কুলের ব্যাপারটা এটা বেশি হয়। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আমরা শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে স্কুলের ছেলে মেয়েরা যতটা ঘৃণা নিয়ে স্কুল ছাড়ে, আমাদের কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক এতটা ঘৃণা ভরে কিংবা এর ন্যূনতম ঘৃণা ভরে মাদ্রাসা থেকে বের হয়, এর রেকর্ড খুবই কম। এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি স্বতঃস্ফূর্ত চ্যালেঞ্জ করে আমি বলতে পারি। তো সেই হিসাবে স্কুলের ব্যাপারটা এখানে উদাহরণ টেনে নিয়ে আসা। সুতরাং যে এই যে আমরা মাতৃভাষা বা আমরা যে আগ্রহ উদ্দীপনা ভরে স্কুল মাদ্রাসায় যাচ্ছি, কিন্তু শুধুমাত্র শ্রেণীকক্ষের অব্যবস্থাপনায়, শিক্ষকের অযোগ্যতার কারণে, পাঠদানে অদক্ষতার কারণে আমরা স্কুল থেকে এত বিতৃষ্ণা নিয়ে বের হই, মাদ্রাসা থেকে এত বিতৃষ্ণা নিয়ে এক জামাত থেকে আরেক জামাতে উঠি, যেটা আসলে আমাদের জীবনে কখনোই সমাধান আমরা করতে পারি না। তো এই জন্য আমরা করি কি, আমরা প্রায়শই আমরা করি কি, আমরা ব্যবস্থাপনাকে আমরা দায়ী করি, যে শিক্ষা ব্যবস্থাপনাকে আমরা কি করি, দায়ী করি। কিন্তু আমরা অনেকেই অনেক আমরা অনেক সমাজে আমাদের শিক্ষকদের সমর্থন করি না। এই ঘন ঘন খারাপ পরিণতির কোনো প্রয়োজন আমাদের নাই। কারণ কি, শিক্ষা ব্যবস্থাপক কিংবা শিক্ষা ব্যবস্থাপনার যেমন দায়ী আছে, একজন অযোগ্য শিক্ষক বা শিক্ষকের ব্যর্থতার পিছনে শিক্ষক নিজে যেমন দায়ী, শিক্ষা ব্যবস্থাপকদেরও সমানভাবে দায়ী। আমি মনে করি শিক্ষা ব্যবস্থাপকদেরও সমান দায়ী থাকা উচিত। কারণ হলো, শুধু উচিত না, এখানে আবশ্যক। আমি একজন শিক্ষা ব্যবস্থাপক, একজন শিক্ষক কোথায় ব্যর্থ হচ্ছে, কোথায় কমতি হচ্ছে, এই ব্যাপারে যদি আমি খোঁজ খবর না রাখি, তাহলে এই ব্যর্থতার দায়, ব্যর্থতার গ্লানি আমাকেও টানতে হবে। সুতরাং এ ব্যাপারে যারা আমাদের এই জিম্মাদার থাকবে, ওনাদের প্রতি আমার করজোর আবেদন থাকবে, আমরা শুধু শিক্ষক নিয়োগ দিয়ে সীমাবদ্ধ থাকবো না, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যে আপডেট হওয়া দরকার, এ ব্যাপারে আমাদের শিক্ষকদেরকে উদ্বুদ্ধ করব। প্রয়োজনে মাদ্রাসার খরচে শিক্ষকদেরকে আমি প্রশিক্ষণ করাবো, মাদ্রাসার খরচে তাদেরকে প্রতি মাসে অন্তত একটা প্রশিক্ষণে আমি অংশগ্রহণ করাবো, প্রয়োজনে মাদ্রাসায় ব্যবস্থাপনা করব। আমার শিক্ষক যত আপডেট থাকবে, শিক্ষক যত দক্ষ থাকবে, আমার শিক্ষা ব্যবস্থাপক না, আমার মাদ্রাসা, আমার স্কুলের শিক্ষার্থীরা তত বেশি দক্ষ হবে। তো এ ব্যাপারে ইনশাল্লাহ আমরা যত্নশীল হব। যে আপনি কেবল তখনই শিক্ষক হতে পারেন, এবং আপনার হওয়া উচিত কখন, যে যদি আপনি প্রত্যেক ছাত্রকে গভীরভাবে ধারণ করতে পারেন, বা আপনি প্রত্যেক ছাত্রকে গভীরভাবে ধারণ করতে হবে, তাদের প্রতি আপনার কদর থাকতে হবে, সম্মান থাকতে হবে, তারা যে তালিবুল ইলম, এ ব্যাপারে আপনার ভিতরে আজমত থাকতে হবে। আপনি শিক্ষকতার পেশাকে গভীরভাবে ভালোবাসেন এবং সম্মান করেন, আপনি পেশাগতভাবে শিক্ষকতার পেশার প্রতি আকৃষ্ট বোধ করেন। কিন্তু যদি আপনার প্রতি এই পেশার প্রতি কোনো আকৃষ্টতা না থাকে, শুধু উপার্জনের জন্য গেছেন, 10-12 হাজার 15 হাজার টাকা বেতন পাচ্ছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, দিন চলে যাচ্ছে, তাহলে শিক্ষকতা পেশা আপনার জন্য না। একটু পরেই বলবে এটা, যে আপনি শিক্ষার্থীদের কাছে নিজের দক্ষতার সীমাবদ্ধতা সম্পর্কে স্বচ্ছ থাকেন, অর্থাৎ কোন ব্যাপারে আপনি জানেন, কোন ব্যাপারে জানেন না, এটা শিক্ষার্থীরা জানে। আপনি আরো কার্যকর শিক্ষক হওয়ার উপায় শিখতে ভালোবাসেন। আপনি একজন যেই লেভেলের আছেন, এখান থেকে আরো বেশি দক্ষ হওয়ার জন্য আপনি প্রস্তুত আছেন, সেটাকে আপনি পছন্দ করেন। যে কোনো সিস্টেম পদ্ধতিতে আপনি চান যে আপনার শিক্ষকতার পেশাটা আরো বেশি উন্নত হোক। আপনি আপনার শিক্ষার্থীদের বলতে পারেন যে আমি জানি না, তবে আমি খুঁজে
বের করব, জানালা আলম, আমি তো এটা জানি না, আমাকে সময় দাও, বা আমি তোমাদেরকে আগামীকাল বিষয়টা বলছি। এটা সাহস করে আপনি বলতে পারেন। আপনি নিজের নিজের যত্ন নিতে পারেন, যাতে যে কোনো ধরনের মানসিক অবসাদ পুরোপুরি এড়ানো যায়, যা শিক্ষার্থীরা হয়তো চিনতে পারবে। অনেক সময় আমাদের পারিপার্শ্বিক কারণে মনক্ষুণ্ণ হই, আমাদের অনেক চিন্তা, স্ট্রেস, আমাদের অনেক সমস্যা আমাদের ভিতরে থাকে, যেটা ক্লাসে অনেক সময় আমরা প্রকাশ করে ফেলি। কিন্তু সে জায়গাতে আমাদের নিজেদের প্রতি যত্ন থাকা উচিত, যাতে করে শিক্ষার্থীরা আমার যে মন মানসিকতা খারাপ আছে, আমার যে স্ট্রেস আছে, সেটা যেন সে বুঝতে না পারে। সুতরাং শিক্ষকতা একটি মহৎ এবং এমনকি পবিত্র একটা পেশা। কারণ জ্ঞানার্জনও একটি মহৎ এবং একটি পবিত্র পেশা। শিক্ষক হিসাবে আপনি যদি এই নীতিগুলো মেনে চলতে না পারেন, তবে আমার পরামর্শ হলো আপনার পেশা পরিবর্তনের সময় এসেছে। আমি আবারও বলছি, উপরে যে কথাগুলো আমরা বলেছি, এই ব্যাপারগুলোতে যদি আপনি মেনে চলতে না পারেন, তাহলে আমার পরামর্শ হলো আপনার পেশা পরিবর্তনের সময় এসেছে। আর এই পরিবর্তন আনতে সময় নষ্ট করবেন না। সময় নষ্ট আপনি করবেন না কেন? প্রতিটি বিলম্বিত মুহূর্ত আপনার শিক্ষার্থীদের প্রভাবিত করবে। আপনি এই পরিস্থিতিতে যদি আপনি থাকেন, তাহলে আপনার শিক্ষকতার পেশাকে পরিবর্তন করে অন্য কোনো পেশায় যেতে হবে। এরপরে আপনি যত সময়, যত সেকেন্ড আপনি এই পেশায় নিযুক্ত থাকবেন, তত পেশা শিক্ষার্থীদের জীবনে প্রভাব ফেলবে, তাদের জীবন নষ্ট করবে, তাদের সময় নষ্ট করবে। সুতরাং আমরা হিসাবের খাতাগুলো বসি, এই ধরনের সমস্যাগুলো আমাদের মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে আমরা এগুলো অবশ্যই দূর করার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ছাত্রদেরকে ধারণা আমরা কিভাবে করব? যে ছাত্ররা তলিবুল ইলম, তাদের প্রতি আজমত থাকা। আজমত কিভাবে থাকবে আমরা সামনে দেখব। যে ছাত্র যদি আজমত থাকে, তাহলে আমরা কি করতে পারবো, কি করতে পারবো না। সুতরাং আমি আশা করছি এই যে যে কয়টা কথা আমি বলেছি, এই কয়টা কথা কি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, বা এটার মধ্যে আপনাদের কোনো অস্পষ্টতা আছে, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এটুকু বিষয় আমি কি স্পষ্ট করতে পেরেছি আপনাদের কাছে? মাত্র একজন বলেছেন। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আশা করছি সবাইকে আমি বোঝাতে পেরেছি। যদি আমার কোথাও আমার কথায় আপনাদের কোথাও কোনো অস্পষ্ট থাকে, অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আমি ইনশাল্লাহ আমার সেই অস্পষ্টতা দূর করার চেষ্টা করব। কারণ হলো, আমরা অনেক সময় যত দক্ষ মানুষই আমরা হই না কেন, আমাদের কথায় কখনো কখনো অস্পষ্টতা আসতে পারে। এটা খুব স্বাভাবিক, এবং এটা আমাদের মেনে নেওয়াটাই উচিত। তো সুতরাং এই জায়গা থেকে আপনাদের যদি কখনো অস্পষ্ট মনে হয়, অবশ্যই আমাকে নির্দ্বিধায় প্রশ্ন করবেন, আমি সেটা স্পষ্ট করবো ইনশাআল্লাহ। আমি আমার ব্যক্তিগত জীবনে প্রফেশনালি ভাবে শিক্ষকতার পেশায় আছি 8 বছর যাবত। অন্যান্য কাজের পাশাপাশি আমি শুধুমাত্র শিক্ষকতার পেশায় আছি প্রায় 8 বছর যাবত। এবং পরোক্ষভাবে পরোক্ষভাবে আমি এই পেশায় নিযুক্ত আছি 15 বছর যাবত। আমি যখন হিফজ শেষ করি, হিফজ শেষ করার পর থেকে আমার আসাতেজা কেরাম যারা আছেন, তেনারা অত্যন্ত ভালোবাসতেন, এবং ওনাদের নেক নজরে আজকের এই পর্যন্ত আপনাদের সামনে বসতে পেরেছি। ওনারা ভালোবেসে গদিতে বসিয়ে দিতেন। তো ফলে গদিতে বসিয়ে দেওয়ার ফলে ওনাদের, ওই যে আমরা জানি আল আমরু ফাওকাল আদাব, যে আদবের পূর্বেও আহ, আদেশ শিরোধার্য, যে আদেশ আমাদের সেটা মানতে হয়। তো সুতরাং আদেশ মানার ক্ষেত্রে সেই কাজগুলো আমার করতে হয়েছে। এবং মাদ্রাসার বিভিন্ন আইন প্রণয়ন, তখন তো আমি হিফজ শেষ করছি, মানে হিফজখানার শিক্ষকতার ব্যাপারটাই বেশি ওনারা প্রাধান্য দিতেন। শিক্ষকতা বলতে আমি খণ্ডকালীন অল্প অল্প সময় আমি তাদেরকে সময় দিয়েছি, ছাত্রদের কোনো সমস্যা আছে কিনা, ছাত্রদের সমস্যা কোথায়। উস্তাদের অভিযোগ হলো ছাত্ররা পড়ে না। কেন পড়ে না? ছাত্রদের ইয়াদ থাকে না। কেন থাকে না? ছাত্ররা ঝরে পড়তেছে। কেন পড়তেছে? এই বিষয়গুলো মানে খতিয়ে দেখার জন্য আমি আমার জীবনের যখন মোটামুটি আপনার ধরতে পারেন যে 12-14 বছর, তখন থেকে এই বিষয়গুলোতে আমি কাজ করা শুরু করেছি, ওস্তাদদের দুয়ার বদৌলতে, ওনাদের আদেশে। এবং তখন থেকে আমি কনফিডেন্সের সাথে, কনফিডেন্টলি আমি বলতে পারতাম, এবং আমি প্রমাণ করে দিয়েছিলাম তখনও, যে একজন ছাত্রের প্রতি যদি উস্তাদ সহমর্মী হন, একজন ছাত্রের প্রতি যদি উস্তাদ দায়িত্বশীল হন, এবং বিশেষ করে আমি আবারও বলছি, বিশেষ করে যদি পাঠদান পদ্ধতি শিক্ষকের জানা থাকে, যে পাঠদান পদ্ধতি শুধুমাত্র আমাদের কিতাব বিভাগের শিক্ষকের জন্যই কি জানা জরুরি না, নুরানি শিক্ষক, নাজেরা শিক্ষক, হিফজ বিভাগের শিক্ষক, যেই ধরনের শিক্ষক এখন, প্রত্যেক শিক্ষকের জন্য আমাদের পাঠদান পদ্ধতি জানা আবশ্যক।
এবং তখন আমি এটা প্রমাণ করে দিয়েছিলাম যে শিক্ষক যদি হিফজ বিভাগে পড়িয়েও পাঠদান পদ্ধতি জানেন, ছাত্র মানুষ করা খুবই সহজ। এবং আমি চ্যালেঞ্জ করে তখন বলেছিলাম, হিফজ কেনার যতগুলো ছাত্র আছে প্রত্যেকটা ছাত্রের 1 মাসের মধ্যে ইয়াদ থাকবে টন টন, পাক্কা পাক্কা, 100-এ 100, এবং সবকও তারা ঠিক মতো দিবে, তারা পড়ালেখা ঠিক মতো থাকবে। আমি 1 মাসে সেটা আমার সেই 12-14 বছর বয়সী প্রমাণ করে দিয়েছিলাম, আমি আমার সেই তখনকার সিস্টেম পদ্ধতির মাধ্যমে। তো সুতরাং এটা বলার উদ্দেশ্য হলো যে এই যে পদ্ধতিগুলো আমি আপনাদেরকে বলছি, এটা যেন আপনাদের ধারণ করতে সহজ হয়। আমি ছোট মানুষ, সেই হিসাবে যেন আমি ছোট মানুষ সেই হিসাবে যেন আপনারা এমন কোন একটা পথ পন্থা যেন আপনারা এড়িয়ে না যান, যে তার জীবনের অভিজ্ঞতা কি আছে। যা এই আলহামদুলিল্লাহ আমি এখানে খুব আত্মবিশ্বাসের সাথে একটি কথা বলতে পারি, আমাদের এই কোর্সে এমন শিক্ষক মহোদয়গণ আছেন যারা আমার বয়সের চেয়ে বেশি বয়স ধরে শিক্ষকতার পেশায় নিযুক্ত আছেন। আমার বয়স হলো মাত্র 27 বছর, আর শিক্ষকতার পেশায় এমন ওই শিক্ষক মহোদয়গণ আছেন যাদের 30 বছর বেশি। তার মানে আমার জীবনের বয়সের চেয়েও বেশি অবস্থানে আছেন। তো সেই জায়গা থেকে আমি আন্তরিকভাবে এই বিষয়টা আমি শুধুমাত্র যেন আমাদের নিতে সহজ হয়, সেই জায়গা থেকে আমি বলছি যে এই ব্যাপারগুলোতে সূক্ষ্ম দৃষ্টি দেওয়া আমার উস্তাদের সেই তখন থেকে শিখিয়েছেন। এজন্যই হয়তো হৃদয়ে একটা চাপ এসেছে, একটা তামান্না এসেছে যে আমার শিক্ষকদের, আমাদের যারা শিক্ষকতায় আছে তাদেরকে যেন আমরা এই মানে এক দক্ষ করে তুলতে পারি। এবং আমি আজকে আপনাদেরকে নিয়ে কাজ করতে করতে এই প্রশিক্ষণ আমি অনেকগুলো নিয়ত করেছি। এর মধ্যে একটা প্রধান নিয়ত করেছি যে আমি আমার জীবদ্দশায়, শুধুমাত্র আমার জীবদ্দশায় হোক বা একটা নির্ধারিত সময়ের মধ্যে হোক, সর্বনিম্ন 1 লক্ষ শিক্ষককে আমি বিনামূল্যে আমি প্রশিক্ষণ করাবো। সর্বনিম্ন 1 লক্ষ শিক্ষককে আমি বিনামূল্যে প্রশিক্ষণ করাবো, এই নিয়ত আমি করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন এবং সেই সুযোগ ফুরসত দান করেন, সেই দোয়া আমি আপনাদের কাছে চাই, এবং সেই তৌফিক আল্লাহর কাছে আমি চাই। তো সুতরাং তাই আমি দৃঢ় চিত্তে বলতে পারি, পাঠদান পদ্ধতি জানার বিষয়টা সত্যিই গুরুতর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমি আপনার এই শিক্ষকতার পেশায় নিয়ে কাজ করতে গিয়ে আমি বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বিষয়ের স্টাডি আমি করেছি। যেমন আপনার চীনের শিক্ষা ব্যবস্থাপনা, জাপানের শিক্ষা ব্যবস্থাপনা, মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থাপনা, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, এ ধরনের অনেক দেশের শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে আমি রিসার্চ করেছি, এবং আমেরিকার শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে আমি রিসার্চ করেছি। তো সেই রিসার্চের ফলে যে আমি সেখানে একটা জিনিস আমি দেখেছি, যে এই যে দেশগুলো বিশেষ করে জাপান, চীন, মালয়েশিয়া, বিশেষ করে বর্তমানে মালয়েশিয়া, ফিনল্যান্ড, এগুলো বছরের পর বছর ধরে বৈশ্বিক শিক্ষা ক্ষেত্রে তাদের শীর্ষস্থান ধরে রেখেছে। তাদের এই শীর্ষস্থান ধরে রাখার পিছনে অন্যতম প্রধান কারণ হলো তারা শিক্ষকদেরকে সম্মান এবং সমর্থন করেন। শিক্ষকদের দক্ষতার পিছনে তারা সময় দেন, শিক্ষকদের দক্ষতার জন্য তারা খরচ করেন। এবং এই জায়গাগুলোতে যখন তারা সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করতেছে, এই জন্য বিশেষ করে বর্তমানে মালয়েশিয়ার মাসা ইউনিভার্সিটি এবং আপনার বিশেষ করে মাসা ইউনিভার্সিটি সারা বিশ্বের টপ 10-এর মধ্যে একজন, টপ 10 এবং টপ 100-এর মধ্যে তারা কি একজন। তারা এটা কিভাবে ধরে রেখেছে? শিক্ষা ব্যবস্থাপনার গুণগত মান, শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থাপকের দক্ষতা, এবং শিক্ষা ব্যবস্থাপনা থেকে শিক্ষকদেরকে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ সমর্থন, এবং তাদের দক্ষতার পিছনে খরচ করা, এই 3টা বিষয় তাদেরকে সবচেয়ে বেশি এগিয়ে রেখেছে। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের এখানে যারা আছে আজকে থেকে আপনারা অঙ্গীকার করেন যে আপনার শিক্ষকদেরকে আপনারা নিজেরা প্রশিক্ষণের মধ্যে দক্ষ করে তুলবেন। আমি খেলা চ্যালেঞ্জ করছি যে অন্তত সারা বাংলাদেশে আপনার শিক্ষা ব্যবস্থাপনা সবচেয়ে বেশি সবল থাকবে। এবং আপনার শিক্ষকদেরকে যদি আপনি দক্ষতার জন্য প্রশিক্ষণ না দেন, আপনার শিক্ষা ব্যবস্থাপনা যত বেশি মজবুত হোক, একটা সময় এটা ধসে পড়বে। এটা আমি চ্যালেঞ্জ করছি। এবং আমি আত্মবিশ্বাসের সাথে বলছি, গত ক্লাসে বলেছিলাম যে আমাদের ক্লাসে সম্ভবত আমাদের সাইফুল ইসলাম ভাই, আমি যদি খুব একটা ভুল না করি, আমাদের মুহতারাম সাইফুল ইসলাম সাহেব, তিনি ওনার শিক্ষকদেরকে সাথে নিয়ে ক্লাস করছেন। এবং আমি বিশ্বাস করি এই ক্লাসের পরে 10 দিনের পরে সাইফুল ইসলাম সাহেব শিক্ষা ব্যবস্থাপনায় যে উন্নতি আনতে পারবেন, এবং শিক্ষকরা ওনাকে যে পরিমাণ সাপোর্ট দিবেন, অন্য 10টা শিক্ষা ব্যবস্থাপনার চেয়ে উনি এভাবে এই ক্ষেত্রে এগিয়ে থাকবেন। এটা আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি ইনশাআল্লাহ। তো সুতরাং এই জায়গাগুলোতে আমরা অনেক বেশি চিন্তা ফিকির করব।
এবং আমাদের জেনে রাখা আবশ্যক যে যে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থাপনা বা শিক্ষা ব্যবস্থাপকগণ শিক্ষকদেরকে সম্মান এবং সমর্থন করে এটুকুতে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে কিন্তু শিক্ষকরা উন্নত করতে পারবে না। শিক্ষক নিজেকে নিজে সম্মান করতে জানতে হবে, এটা হলো সবচেয়ে বেশি দরকার। শিক্ষক নিজেকে নিজে শিক্ষক নিজেকে নিজে সম্মান করতে জানতে হবে, এটা হলো সবচেয়ে বেশি দরকার। এখন মনে করেন আপনি আপনার নিজেকে সম্মান করতে জানেন না, আমি আপনাকে যত ইজ্জতই করি, এই ইজ্জতের কোনো দাম আছে? কারণ আমি যে ইজ্জত করতেছি এটা তো আপনি বুঝেন না। তো সুতরাং আমি নিজেকে কিভাবে ইজ্জত দিচ্ছি, নিজেকে কিভাবে সম্মান করছি, এই ব্যাপারটাই আমার সতর্ক থাকতে হবে। অতঃপর অন্য সবকিছু, এটাতে যখন আমরা চলে আসব, আমরা সবচেয়ে বেশি উপকৃত হতে পারবো। এখন পাঠদান পদ্ধতি শুধুমাত্র কি আমি আপনি কিতাব কিভাবে পড়াবো এটুকুই পাঠদান পদ্ধতি? না, ক্লাস ম্যানেজমেন্টও আপনার পাঠদান পদ্ধতির অন্তর্ভুক্ত। আজকের ঘটনা, আমি আপনাদেরকে বলেছিলাম যে ছাত্রদেরকে যেভাবে আদব কায়দা শেখানোর জন্য বাধ্যতামূলক করে দেয়া, এটার প্রতি আমি চেষ্টা করছি। এবং স্মার্ট রাখা, আমি আমার প্রতি সম্মান রাখার জন্য তাদেরকে আমি সম্মান দিচ্ছি। আজকে আমার ক্লাসে দুজন ছাত্র টুপি ময়লা ছিল, তো দুজনকে আমি অত্যন্ত আন্তরিকতার সাথে, ইজ্জতের সাথে তাদেরকে আমি বলেছি, ভাই আমি আপনাদের প্রতি সর্বোচ্চ ইজ্জত রেখে সম্মান দিয়ে বলছি টুপিটা একটু ধুয়ে তারপরে ক্লাসে বসেন। তার মানে আজকের আজকের যে পরিস্থিতিটা আমি তৈরি করেছি, আমি আশা করছি আগামী ক্লাস থেকে কোনো ছাত্র আর টুপি ময়লা করে বা পাঞ্জাবি ময়লা করে ক্লাসে ঢুকবে না। এটা হলো শিক্ষা। আমি গত 1 মাস শুধু বলেছি, আজকে থেকে এটা বাস্তবে আমি কার্যকর শুরু করেছি। আমার মানে যেই 2 ক্লাসের মধ্যে টুপি ময়লা ছিল, তারা টুপি ধুয়ে তারপরে ক্লাসে আসছে। এখন আপনারা বলেন, এই যে পদ্ধতিগুলো আমরা প্রতিনিয়ত অবলম্বন করি, এটাতে আপনি কি মনে করেন যে ছাত্ররা এটা থেকে ভালো কিছু শিখবে না মন্দ কিছু শিখবে? অবশ্যই ভালো কিছু শিখবে, ইনশাআল্লাহ। সুতরাং শিক্ষকতা একটি বিশেষ দক্ষতার মহৎ পেশা, এবং যারা শিক্ষক নন তাদের উচিত ভালো শিক্ষকদের কথা শোনা। বর্তমান পরিস্থিতি বদলাতে আমাদের সকলের প্রয়োজন নিজেকে দক্ষ শিক্ষক হতে চেষ্টা করা। উন্নত শিক্ষা ব্যবস্থার উদাহরণ যদি আমরা দেখি, সেখানে দেখলে আমরা নিজেদেরকে পরিমাপ করতে পারবো যে আসলে আমরা কোন পর্যায়ে আছি। এই জন্য আমি আপনাদের কাছে করজোর রিকোয়েস্ট করব, আমরা করজোর রিকোয়েস্ট করব আমি, যে আপনারা যারা শিক্ষক আমরা আছি, আমরা শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে চেষ্টা ফিকির করি। যেমন আমার খুব মনে চায় আপনাদেরকে আমি শিক্ষা ব্যবস্থাপনার এক সর্বোচ্চ পর্যায়ে আমি নিয়ে যাই। কিন্তু আমার সবচেয়ে বেশি আফসোসের ব্যাপার হলো যে আমাকে সময় দিয়ে সহযোগিতা করবেন এবং মেহনত দিয়ে সহযোগিতা করবেন, এমন সব মানুষ খুব কম পাই। এটা অত্যন্ত হতাশাজনক একটা ব্যাপার। এবং আমি বিশ্বাস করি আমি যদি এমন সব শিক্ষকদেরকে পেয়ে যাই যারা তাদের নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা মেহনত করবে, আমি ইনশাল্লাহ একটা কমিউনিটি, একটা শিক্ষা ব্যবস্থাপনাকে উন্নত করার জন্য একটা রেভুলেশন আমি তৈরি করব। তাদেরকে বিভিন্ন বই পড়িয়ে, তাদেরকে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করিয়ে, বিভিন্ন পথ পদ্ধতির মাধ্যমে তাদেরকে আমি গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, এই চেষ্টা আমার অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমাকে বলেন, এই যে এই পর্যন্ত আমি যেটুকু বললাম, এটুকু বলার পরে এখান থেকে আমরা যে কথাটা বলেছিলাম যে ভুল শিখন পদ্ধতি ভালো ছাত্রকেও ব্যর্থ করে দেয়, লাইসাল আইব ফিল মুতাআল্লিম বাল ফি তরিকতি তালিম, এই ব্যাপারগুলো আপনাদের কাছে কি স্পষ্ট হয়েছে, নাকি এই ব্যাপারগুলোতে আমার আরো কিছু বলা প্রয়োজন বলে আপনারা মনে করেন? আমাকে একটু এই ব্যাপারে একটু আপনারা বলবেন, সবাই একটু বলবেন যে এই ব্যাপারগুলোকে আপনাদের কাছে স্পষ্ট হয়েছে, নাকি এই ব্যাপারগুলোতে আরো কিছু বলা প্রয়োজন বলে মনে করেন? আলহামদুলিল্লাহ, আমাদের একজন মুহতারাম বলেছেন যে পরিষ্কার। আমরা একটু সবাই একটু বলি যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে ভুল শিখন পদ্ধতি ভালো ছাত্রকেও ব্যর্থ করে দেয়। আমাদের আমরা যদি আমরা রিয়েল লাইফ এক্সাম্পলে আমরা দেখি, যে বাস্তব জীবনের অভিজ্ঞতা, আমার আপনার জীবনে এমন অসংখ্য উদাহরণ থাকবে যে ছাত্র অনেক ভালো, এত বেশি প্রখর মেধাবী, এত বেশি প্রখর মেধাবী, কিন্তু শুধুমাত্র ভুল শিক্ষা ব্যবস্থাপনার কারণে, ভুল পাঠদান পদ্ধতির কারণে সেই ছাত্র ধ্বংস হয়ে গেছে। এমন অসংখ্য উদাহরণ আমার আপনার সামনে থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জায়গাগুলোতে উত্তরণ করে অনেক বেশি ভালো শিক্ষক এবং ভালো জায়গায় নিয়ে যান, সেই দোয়া আমি করছি এবং আপনাদের কাছেও দোয়া চাচ্ছি। এখন আসেন,
সবচেয়ে ভালো উপায় হলো যে পাঠদান পদ্ধতির ক্ষেত্রে আমরা কি করব, যে আমাদের জন্য উচিত যে সবচেয়ে উত্তম পন্থা হলো আমরা প্রত্যেক ক্লাসে যাওয়ার আগে, আমরা প্রতিবার ক্লাসে যাওয়ার আগে আমাদের দর্শ পরিকল্পনা পাঠ পরিকল্পনার সময় আমার আপনার যে সমস্ত ছাত্র ছাত্রী আছে সেই ছাত্র ছাত্রী এবং পরিস্থিতিকে বিবেচনায় রেখে আমরা পাঠ নির্ধারণ করব, যেটা আমরা মুতালার ক্লাসের মধ্যে সবিস্তারে আমরা ইনশাল্লাহ দেখবো। এই জন্য এটার প্রতি আমি খুব একটা কালক্ষেপণ করব না, শুধু এটুকু বলবো আগামী ক্লাস থেকে আমরা যখন যাব পিছনের যত ক্লাস আমরা করিয়েছি তার থেকে সম্পূর্ণ ভিন্নভাবে আমরা এখানে উপস্থাপন করব, যে আমাদের ছাত্রদের মেধা পরিস্থিতি এই দুইটাকে সামনে রেখে আমরা যেই দর্শ দিচ্ছি সেটাকে আমরা দিব। আপনাদের কাছে আমি আজকের ক্লাসের পরে একটা গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমি প্রত্যেকের কাছ থেকে আশা করব, যে ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই যে প্রত্যেকে একটা ফিডব্যাক দিবেন আজকে পর্যন্ত আপনারা যা কিছু আমরা আলাপ আলোচনা করেছি এ থেকে আপনার জীবনের কি পরিমাণ উন্নতি হলো, এবং এই উন্নয়নের পাশাপাশি আপনার দুর্বলতা কোনো চিহ্নিত করতে পেরেছেন কিনা। আমি আজকে রাতে ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের সে মুহাসাবা ফরমটা দিয়ে দেওয়ার জন্য। মুহাসাবা ফরমে আপনারা যা লিখবেন সেটাই আপনারা গ্রুপে পোস্ট করবেন, মুহাসাবা ফরমে যা লিখবেন সেটাই আপনারা গ্রুপের মধ্যে পোস্ট করবেন ইনশাল্লাহ। সুতরাং আমরা এখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে আমরা চলে আসছি, যে পাঠদানের ক্ষেত্রে আমরা কি করতে পারি। আমরা করব যেটা, যে আমরা পাঠদানের শেষে শিক্ষক নিম্নোক্ত বিষয়গুলো পুনর্বিবেচনা করবে। কি করব, যে আমরা যে পাঠদান করছি, আমরা যা কিছু শিখাচ্ছি এর প্রত্যেকটি বিষয় আমরা যেই লক্ষ্য নিয়ে পাঠদান করছি সেই লক্ষ্য অনুযায়ী ছিল কিনা, সঠিক ছিল কিনা, পাঠ গ্রহণে তিনি শিক্ষার্থীদের যথেষ্ট সহায়তা করতে পেরেছেন কিনা, আমরা শিক্ষার্থীদেরকে যে পড়াচ্ছি এ ব্যাপারে আমরা সহায়তা তাদেরকে করতে পেরেছি কিনা। এখন আপনারা বলবেন যে আহ, এটা কিভাবে সম্ভব, যে আমরা পাঠদান করছি আমরা আবার শিক্ষার্থীদেরকে এ ব্যাপারে সহায়তা করবো, কিভাবে সম্ভব? এভাবে সম্ভব হলো, যেমন আজকের যদি আমি যদি আপনাদেরকে উদাহরণ দেই, তাহলে আমি বলবো যে আজকে ছাত্রদেরকে আমি পড়িয়েছি এই ইসমে গায়রে মুতামাক্কিন, অর্থাৎ দমির নিয়ে আলাপ আলোচনা করেছি, যেটাকে আমরা জমির বলি আর কি। সে যে দমির নিয়ে আলাপ আলোচনার পরে, দমির নিয়ে আলাপ আলোচনার পরে দেখলাম যে ছাত্রদের ভিতরে এখনো পর্যন্ত একটা হতাশা কাজ করতেছে, তাদের চেহারা ফ্যাকাশে হয়ে আছে। এখন আমার কি উচিত? আমার তো কাজ ছিল পড়ায় দেওয়ার, আমি পড়িয়ে দিয়েছি, এবং তারা, আমি জিজ্ঞেস করার বলছে আমি সুন্দর বুঝেছি, অথচ আমি দেখতেছি তারা বুঝে নাই। এক্ষেত্রে তাদেরকে আমি যা কিছু সে পড়াচ্ছি এ ব্যাপারে তাদেরকে সহায়তা আমি কিভাবে করব? সহায়তাটা হলো যে আমি যখন দেখছি তাদের চেহারা ফ্যাকাশে বোঝা যাচ্ছে না, তখন তাদেরকে আমি এটাকে বোঝার জন্য আরো সহজ করে মানে সহায়তা করেছি। তখন আমি ব্ল্যাকবোর্ডে গেলাম, ব্ল্যাকবোর্ডে পুরো 50 মিনিটের ক্লাসকে তাদেরকে অনলি 2 মিনিটে আমি বুঝিয়ে দিয়েছি। কিভাবে বুঝালাম? যে মুজমারত আল জমির যে 5 প্রকার আছে, 5 প্রকারের যে জমির গুলো আছে এগুলোকে তারা পড়ছে, মুখস্থ করেছে, সবকিছু করছে। সর্বশেষ গিয়া মুত্তাসিল মুনফাসিল এই ব্যাপারগুলো, মারফু মানসুব মাজরুর, এই ব্যাপারগুলোকে আমি শুধুমাত্র 2 মিনিটে আমি তাদেরকে বুঝিয়ে দিলাম, যে পৃথিবীতে যেখানে আমরা জমির দেখবো, যেখানে আমরা জমির দেখবো, জমির তো তাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি জমির কি। তখন যেখানে জমির দেখবো প্রথমে আমরা দেখবো এটা কি, জমিটা ফাইলের স্থানে আসছে নাকি মাফউলের স্থানে আসছে নাকি মাজরুরের স্থানে আসছে। যদি ফাইলের স্থানে হয় মারফু, যদি মাফউলের স্থানে হয় মানসুব, যদি মাজরুরের স্থানে হয় এই জমিরা মাজরুর, জরের স্থানে হলে জমিরা মাজরুর। যদি জমির গুলো লেগে আসে, যদি জমির গুলো লেগে আসে, সম্পৃক্ত মিলিত হয়ে আসে, তাহলে মুত্তাসিল। আর যদি পৃথক হয়ে আসে তাহলে মুনফাসিল। হিসাব ক্লিয়ার? এরপরে তাদের কাছে আর কোনো হতাশা নাই, এবং তাদেরকে আমি সাথে সাথে বললাম যে কোরআন শরীফ থেকে এবং আরবি বই থেকে তোমরা আমার 50টা এই দমিরে মারফুয়ে মুত্তাসিল মুনফাসিল এটা বের করে দেখাও। ইনস্ট্যান্ট তারা হুটহাট করে আমাকে 20-50টা দমির 5 মিনিটের মধ্যে বের করে দিয়ে দিছে। তাহলে এইভাবে কিন্তু আমরা আমরা যা কিছু পড়াচ্ছি এটা কি এভাবে আমরা ছাত্রদেরকে সহায়তা করতে পারি পাঠ বোঝার ক্ষেত্রে, দর্শ বোঝার ক্ষেত্রে। আমি আশা করছি কিভাবে সহায়তা করব এই ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এবং আমরা যা কিছু পড়াচ্ছি এটার প্রতি ছাত্রদের স্বতঃস্ফূর্ত সাপোর্ট ছিল কিনা। আমি পড়াচ্ছি ছাত্ররা ঘুমাচ্ছে, আমি পড়াচ্ছি ছাত্ররা এলোমেলো করতেছে, অন্যদিকে তাকিয়ে আছে, এমন হয়েছে, নাকি আমার পড়ার প্রতি মনোযোগ ছিল। যেমন এটার জন্য যদি আমি একদম সরাসরি উদাহরণ দিই, আমার এই ব্যাপারটা আপনারা আন্তরিকভাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যে আমি এই যে ক্লাস মুজাকার আমি আপনাদের সাথে করছি, আপনারা কি আমাকে সাপোর্ট করছেন
যথেষ্ট মনোযোগ দিয়ে আছেন, নাকি আপনারা অন্যমনস্ক যে আরে কি পড়াচ্ছে না পড়ছে আবো ফালতু কিছু আমরা বুঝি না, আমরা অন্যমনস্ক হই, এমন হচ্ছে? নাকি আসলে আপনারা আমার কথাটা শুনতে পারতেছেন এবং শুনতে ভালো লাগছে? যদি শুনতে ভালো লাগে তাহলে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আমাকে সাপোর্ট করছেন, এবং আমি এ ব্যাপারে প্রাউড ফিল করতে পারি, যে আমি এই ব্যাপারে গর্ববোধ করতে পারি যে আমি আপনাদের প্রতি আন্তরিক ছিলাম এবং আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি। যদি এই ব্যাপারটা আমি আপনি বুঝি, তাহলে ক্লাসের মধ্যে সহজেই এটাকে আমরা ফাইন্ড আউট করতে পারবো এবং বুঝবো যে আসলে ব্যাপারটা কি। এটাই ছিল যে এভাবেই ছাত্রদেরকে এই দৃষ্টি আকর্ষণ করা এবং তাদেরকে নিজের মুখী করে সবক বোঝানো, এটা জরুরি। আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি? আমি আশা করছি বোঝাতে পেরেছি। পাঠদানের পদ্ধতি ও কৌশলগুলো যথাযথ ছিল কিনা। আমি যেই সবকটা পড়াচ্ছি, প্রতিদিনের সবক একরকম যাবে না, এজন্য প্রতিদিনের পাঠদান পদ্ধতি একরকম যাবে না। সেই হিসাবে আমি যে সবকটা পড়াচ্ছি, এই সবকের পাঠদান পদ্ধতি এবং কৌশলটা যথাযথ ছিল কিনা, শিখন অর্থবহ এবং কার্যকর হয়েছে কিনা, আমি যা কিছু শিখিয়েছি সেটা নিজের জন্য উপকারী হয়েছে কিনা, এবং আমি যাদেরকে পড়েছি তাদের জন্য উপকারী হয়েছে কিনা, এবং এটা অর্থবহ হয়েছে কিনা, এভাবে পর্যালোচনা করা শিক্ষকের জন্য খুবই প্রয়োজন। পাঠদান কাজ কাজ হলো ধাপে ধাপে অগ্রসর হওয়া। এই ধাপগুলো আবার পাঠ সমাপন থেকে আরম্ভ হওয়ার দিক থেকে তাকিয়ে দেখতে হয়, যে আমি যেভাবে পাঠ শেষ করলাম, দর্শ শেষ করলাম, সেই শেষ করার দিক থেকে এটা আমরা কিভাবে করলাম, কোন কোন এই সিস্টেম আমরা অবলম্বন করে আমরা নিজ লক্ষ্যে আমরা কি করলাম, পৌঁছালাম। এই যে আমরা নিজ লক্ষ্যে পৌঁছালাম, এই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে আমাদের কি কি বাধা ছিল, সেই বাধাগুলো আমরা কিভাবে অতিক্রম করলাম, সাফল্যের আমাদের উপসর্গগুলো কি কি, উপকরণগুলো কি কি, ভবিষ্যতে এই কাজটি আবারও যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের কি কি সংযোজন বা বিয়োজন করা যাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। আমি আবার ওই ব্যাপারটা আমি আপনাদের কাছে উপস্থাপন করছি, যে আমরা যে পদ্ধতি অবলম্বন করে সামনে এগুচ্ছি সেই পদ্ধতিগুলো সঠিক কিনা, বা আমরা লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করেছি সেই পদ্ধতিগুলো কি কি, এই পদ্ধতি অবলম্বন করার ক্ষেত্রে আমরা কোনো বাধার সম্মুখীন হয়েছে কিনা, যদি সম্মুখীন হই তাহলে সেটা আমরা কিভাবে অতিক্রম করলাম, এবং আমরা ফাইনালি যখন আমরা সফলতায় পৌঁছে গেলাম সেই সফলতার উপকরণগুলো কি কি ছিল, এবং এই যে পদ্ধতিগুলো আজকে আমরা অবলম্বন করলাম, একই পদ্ধতি আমার আগামী বছর, আগামী মাসে বা আগামী দিনে কাজে লাগবে কিনা, এবং এটা ফলপ্রসূ হবে কিনা, নাকি এখানে সংযোজন বিয়োজন প্রয়োজন হবে, এটা বিবেচনা করা। আমি যদি আমার আমার কথা যদি আমি বলি, এই যে শিক্ষক প্রশিক্ষণ আমি করাচ্ছি, যে আপনারা হয়তো বিশ্বাস আশা করছি করবেন, যে আমার প্রত্যেক বেচে আমার নতুন করে স্লাইড গুলো সাজাইতে হয়। গত ক্লাসে যা পড়িয়েছি সেই তুলনায় আপনাদের জন্য আরো বেশি কার্যকরী মেথড আমি নিয়ে আসছি, কারণ গত ক্লাসে যা ছিল আমার কাছে মনে হয়েছে সময় পরিবর্তন হয়েছে, আমাদের যারা প্রশিক্ষণার্থী আছে তাদেরও চিন্তা চেতনা পরিবর্তন হয়েছে। সুতরাং সেই একই মেথড, একই পরিস্থিতি এখানে দিলে আমার হবে না, এখানে আমার আরো উন্নত লাগবে, আরো আপডেট লাগবে। প্রয়োজনে কিছু কিছু বিষয় কমিয়ে আনতে হবে, কিছু কিছু বিষয় বাড়িয়ে নিতে হবে। এবং আমার কাছে মনে হয়েছে যে গত ক্লাস এবং এখনকার ক্লাস দুইটা একভাবে কাজ করবে না। আমি জানি এখানে আমার সমস্যা কি ছিল, আমার এখানে বাধা কি ছিল, অতিক্রম কিভাবে করেছি, এই সবগুলো কিন্তু আমি জানি, এবং সংযোজন বিয়োজন কি করেছি সেটাও জানি। সুতরাং এইভাবেই কিন্তু প্রতিনিয়ত আমি আপনি নিজেকে ধারালো করতে পারি। এই বিষয়গুলোকে আমি স্পষ্ট বুঝাতে পেরেছি। এই ব্যাপারটা যদি কারো কোনো কনফিউশন থাকে, কারো জন্য অস্পষ্টতা থাকে, অবশ্যই নির্দ্বিধায় আমাকে আপনারা জিজ্ঞেস করবেন। আমি এই বিষয়গুলো প্রয়োজন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা আজকের ক্লাসের পরে প্রয়োজনে নোট নেবেন, প্রয়োজনে আগামী ক্লাসে আরবি ভাষার যে ক্লাস আমরা করব সেখানে পুনরায় আবার আমরা সেগুলো কি করব, আলোচনা করব, কারণ এই ব্যাপারটাই আপনার শিক্ষক জীবনের উন্নতির পথে সবচেয়ে বেশি কার্যকর হবে। সুতরাং আমাদের উচিত প্রতিটি শিক্ষার্থীর মানসিক স্তর সম্পর্কে সচেতন থাকা একজন শিক্ষকের জন্য অত্যন্ত জরুরি এবং আবশ্যক। আমরা শিক্ষার্থীদেরকে যাচাইয়ের পদ্ধতি কিভাবে করব, যাচাইয়ের জন্য অত্যন্ত কার্যকরী কিছু পদ্ধতি হলো যে শিক্ষক যেন সময় সময় প্রত্যেক ছাত্রকে প্রশ্ন করে বুঝার যাচাই করেন,
যে ছাত্রদেরকে আমি পড়িয়ে যাচ্ছি, এই ব্যাপারে যেন আমরা আবার তাদের থেকে জিজ্ঞেস করে আমরা জানতে পারি। কি করব? যে এই, প্রথমত হলো আমরা হুটহাট করে আমরা প্রশ্ন করব, যে ছাত্রদেরকে কাকে কখন কিভাবে প্রশ্ন করব এটা যেন তার আইডিয়া করতে না পারে। যেমন আমি ছাত্রদের থেকে সাপ্তাহিক পরীক্ষা নিই, তো সাপ্তাহিক পরীক্ষা নেওয়ার ব্যাপারে আমি প্রত্যেক সপ্তাহে এমন সব সিস্টেমে পরীক্ষা নিই তারা আইডিয়াই করতে পারেন, এবং তারা অবাক হয় যে হুজুর আমরা তো মনে করছিলাম এইভাবে পরীক্ষা নেবেন, কিন্তু আপনি ভিন্নভাবে নিছেন। প্রত্যেক সপ্তাহে এই সিস্টেমটাই চলে। তো এই জায়গাতে তাদেরকে আইডিয়া করতে দেওয়া যাবে না যে আপনি কখন কাকে প্রশ্ন করবেন, কি প্রশ্ন করবেন। এক্ষেত্রে ছাত্ররা মনোযোগী থাকবে, ছাত্ররা সতর্ক থাকবে যে হয়তো আমাকেই ধরবে, এবং কাকে ধরবেন এটাও যেন কি না হয়। আমাদের শিক্ষকদের একটা প্রবণতা হলো, যারা ভালো ছাত্র তাদেরকে আমরা কখনো পড়া ধরি না, তাদেরকে শাসন করি না। এই জায়গাটা এমন ভাবে আমি চেষ্টা করি যে আমার ক্লাসেও অনেক ভালো ছাত্র আছে, এমন সব ভালো ছাত্র এটা আমি নিজে বর্ণনা করতে পারবো না। মাত্র কয়েকদিন হলো আমাদের ক্লাস শুরু হইলো, আজকে সরহেমিয়াত আমেলের 100 আমেলের ছক তারা এত সুন্দরভাবে মানে আর্ট করে নিয়ে আসছে, নকশা করে নিয়ে আসছে। আমি নিজে অবাক হয়েছি এটা কিভাবে সম্ভব। আমি শুধুমাত্র বলছি যে 100 আমেল পরিয়ে দিয়ে তাদের আমল সহ আমি শুধু বলছি এটা আপনারা নকশা করে নিয়ে আসবেন, কিন্তু তারা এত সুন্দর নকশা করতে পারবে এটা আমি আইডিয়া করতে পারিনি। তো সুতরাং ওই যে ভালো ছাত্র মন্দ ছাত্র যারা আছে, যে প্রত্যেক দিন খারাপ ছাত্রকে দর্শিত, দুর্বল ছাত্রকে দর্শিত, সবল ছাত্র তাকেও ধরতেছে। বিন্দু পরিমাণ যদি আটকে যাচ্ছে, আমি জানি যে একটু খুঁচা দিলে সে উঠে যাবে, কিন্তু খুঁচা না দিয়ে তাদেরকে আমি শাসন করতেছি, যাতে তার ভিতরে এই অহমিকা না চলে আসে সে একজন ভালো ছাত্র। আমি এটা বুঝতেই দেনি আজও পর্যন্ত যে কেউ একজন ক্লাসে ভালো ছাত্র আছে। প্রত্যেকে আমি এই লেভেলে রাখছি, আপনারা কেউ ভালো ছাত্র না, ভালো ছাত্র হওয়ার চেষ্টা করতে হবে, প্রতিযোগিতা করতে হবে। তো এইভাবে যদি আমরা চেষ্টা করি, আমাদের প্রত্যেকটা ছাত্রই বা যুগের শ্রেষ্ঠ ছাত্র এবং এই ব্যক্তি হিসেবে রূপান্তরিত হবে। এছাড়াও আমরা কি করতে পারি? ছাত্রদেরকে দিয়ে ইবারত পড়ানো, ছাত্রদেরকে দিয়ে তর্জমা করানো। আমি ক্লাসের পরে নতুন সবক আমি ছাত্রদেরকে পড়াই মাঝে মাঝে, সামনে দাঁড় করে দিয়ে পড়াও, মুতালা করে আসছে, পড়াও, এটা করে আমি আবার এটাকে পড়াই, যাতে করে তাদের এটুকু মনে হয় যে প্রতিদিন গেলে কাকে না ধরে ফেলবো এটা কোনো বিশ্বাস নেই। এজন্য তারা আগে থেকে মুতালা করে আসে, বুঝে আসে। সারাংশ জিজ্ঞেস করা, পুরো সবক যেটা আমরা পড়াইলাম এটা সারাংশ, এই তুমি কি বুঝেছো, এটা সারাংশটা আমাকে বলো। যখন না পারবে তার মানে বুঝবেন যে সে ক্লাসে অমনোযোগী ছিল, ক্লাসে অমনোযোগী ছিল। যেমন আজকের এই নাহদমিরের ক্লাসে আমি যখন দমির পড়াইতে গেলাম, তখন ক্লাস শেষে আমি সবাইকে পড়া ধরলাম, একটা পরেই একটা পরে আমি ধরলাম যে ওই যে দমির সহজে আমরা কিভাবে চিনবো, তখন সবাই বলতে পারবে কিন্তু একটু ভিন্নভাবে বলছে। আমি কাউকে আর বলতে দিই নাই, সবাই। আমি বললাম যে এটা কেন হইলো, তখন তারা নিজেরা স্বীকার করছে যে হুজুর আসলে অন্যমনস্ক ছিলাম। আমি আবার তাদেরকে মানে আন্তরিকতার সাথে আমি আবার এটাকে বুঝিয়ে দিয়েছি। আগামীকাল থেকে তারা কি করবে? আরো বেশি মনোযোগ দিবে, কারণ এই যে আমি বকা না দিয়ে বুঝিয়ে দিয়েছি, এটা তাদের উপরে হিট করবে, অবশ্যই হিট করবে। তো এই জায়গাতে আমরা চেষ্টা করব পিছনের সবককে প্রশ্ন করা, মাঝে মাঝে পিছনের সবক থেকে প্রশ্ন করা। আমি তো ছাত্রদেরকে প্রত্যেক দিন আমি বলে দিছি, নাভেমি সরহে মিয়াত আমেল, ভাত খাওয়া যেমন ফরজ, প্রতিদিন একবার করে পড়া এটা ফরজ। সামনে যত সবক যাবে 7 সবক আমুক্তার মতো, এবং তাদেরকে সেখান থেকে আমি প্রশ্ন করি। তো এইভাবে যখন আমরা শিক্ষার্থীদেরকে গুরুত্বপূর্ণ কিতাবগুলোতে ধরে রাখতে পারবো, আমার বিশ্বাস ছাত্ররাও আপনার প্রতি আন্তরিক হবে, তারা দক্ষ হবে, আপনিও তাদেরকে আহ, সত্যিকার অর্থে ভালো ছাত্র হিসেবে গড়তে পারবো ইনশাল্লাহ আমরা। যে এসব করা উচিত কেন? যাতে সব ছাত্র বাধ্য হয় সবক ইয়াদ করতে এবং মোতালা করতে। এই সমস্ত কাজগুলো করলে ছাত্ররা পড়ার প্রতি আন্তরিক হবে ইনশাল্লাহ। এই যে আলোচনাগুলো করছি, এই জিনিসগুলো থেকে আপনারা ফায়দা পাচ্ছেন কিনা, বা উপকৃত হচ্ছেন কিনা, বা আপনাদের কাছে আসলে মনে হচ্ছে কিনা যে এটা নতুন কিছু বা আপনাদের জীবনে সংযোজন হয়েছে এমন কিনা, আমাকে একটু জানাতে পারেন। আমাদের একটা অভ্যাস হলো, আমরা মেধাবী ছাত্র পর্যন্ত আমরা সবকিছু সীমাবদ্ধ রাখি। তো এই জায়গাতে আমরা সীমাবদ্ধ না রেখে আমরা করতে পারি হলো যে সাধারণত শিক্ষকরা মেধাবী ছাত্রদেরকে লক্ষ্য করে ক্লাস করান, এবং তারাই প্রশ্নের উত্তর দেয়, অর্থাৎ মেধাবী ছাত্ররাই প্রশ্নের উত্তর দেয়। তো এই জায়গাটাতে ব্যতিক্রম করব আমরা একটু ব্যতিক্রম করব। কিভাবে করব? আমরা মেধাবী ছাত্রদের থেকে উত্তর কম নিব। আমি এটা করি ক্লাসের মধ্যে, যদি কখনো কোনো কারণে যারা মেধাবী ছাত্র তারা মানে প্রশ্ন উত্তর দিয়ে ফেলছে, তখন আমি রীতিমতো একটু তাদেরকে শাসন করি, যে আমি তো আপনাকে জিজ্ঞেস করিনি, আপনি কেন বলছেন, শাসন করি। তো এইভাবে আমরা চেষ্টা ফিকির করতে পারি যে এটা অত্যন্ত ক্ষতিকর পদ্ধতি। এই যে মেধাবীদেরকে প্রশ্ন করা, তাদেরকে উত্তর দেওয়া, তাদের দিকে তাকিয়ে ক্লাস করানো, এটা অত্যন্ত ক্ষতিকর পদ্ধতি। এতে দুর্বল ছাত্ররা হীনমন্যতায় ভোগে এবং সম্পূর্ণভাবে দর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তখন তাদের ধরছে মনোযোগ থাকে না, তারা চিন্তা করে আরে প্রশ্ন করলে তো ওরাই উত্তর দিবে, ক্লাসের মধ্যে ওদের কি পড়া ধরবে বা ইত্যাদি এ ধরনের কিছু। তখন তারা মনোবল হারিয়ে ফেলে এবং হলো ক্লাস থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন কিন্তু আসলেই তারা এই উপকৃত হতে পারে না চাইলে। তো এই জায়গাতে আমরা চেষ্টা করব। তাই শিক্ষকের কর্তব্য শুধু নিজের জ্ঞানের মান অনুযায়ী নয়, বরং ছাত্রদের মেধা অনুযায়ী পাঠদান করা। এটি দুর্বলদেরকে সামনে রেখে শিক্ষাদানের মূলনীতি। দুর্বলদেরকে সামনে রেখে শিক্ষাদানের মূলনীতি। আমি অনেক বেশি কাবেল, আমার অনেক যোগ্যতা আছে, কিন্তু ছাত্ররা সবকিছু নিতে পারবে কিনা এই ব্যাপারগুলো দেখেই পাঠদান করা। এটা আমরা ইনশাল্লাহ, এবং এই ব্যাপারগুলো ইনশাল্লাহ আমরা মুতালার ক্লাসে আরো বেশি এই ব্যাপারগুলো সংযোজন আমরা নিতে পারবো ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ আপনাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ মতামতগুলো আপনারা দিচ্ছেন, এই মতামতগুলো আমি অবশ্যই আপনাদেরকে মেনশন করে আমি আপনাদের মার্কেটিং করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে অন্য সব ব্যক্তিরাও আপনাদের থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। যেমন আমাদের মাহমুদুল হাসান জসিম ভাই বলেছেন যে আমার অত্যন্ত আফসোস হচ্ছে যে আমার শিক্ষক জীবনের শুরু থেকে কেন আমি এই কোর্সটা পেলাম না। আপনাদের এই অনুভূতিগুলোই আমাদেরকে যথেষ্ট অনুপ্রাণিত করে এবং যথেষ্ট উৎসাহিত করে। আপনাদের এই ফিডব্যাক গুলো অবশ্যই আমরা ভিডিওতে শুনবো এবং আপনাদের থেকে নিব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। তাহলে পাঠদান পদ্ধতিতে পরিবর্তন। আমরা আহ, একটা স্লোগান সবাই দিচ্ছি যে ভাই নেসাবে নেসাবে তালিম, অর্থাৎ নেসাবে তালিম, নেসাবের মধ্যে পরিবর্তন করো, নেসাবের মধ্যে পরিবর্তন করো, নেসাবের মধ্যে পরিবর্তন করো। এই জায়গাতে নেসাবের মধ্যে পরিবর্তন করার পাশাপাশি আরো বেশি গুরুত্বপূর্ণ হলো পাঠদান পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসা। আপনার নেসাবে তালিমের মধ্যে মনে করেন জামানার সর্বশ্রেষ্ঠ কিতাব আমি নেসাবে তালিমের মধ্যে নিয়ে আসলাম, কিন্তু আমি আপনি পাঠদান পদ্ধতি জানি না, এই নেসাবে তালিমে পরিবর্তন আনা কোনো মানে ফায়দা হবে? কোশ্চিন কালেও ফায়দা হবে? এজন্য নেসাবে তালিমের পরিবর্তনের চেয়ে বেশি জরুরি এই পাঠদান পদ্ধতি, আসালিবু তরয়কি তাদরিস। পাঠদান পদ্ধতির উপকরণ বেশি জানা এটা বেশি জরুরি। আপনাকে যদি পাঠদান পদ্ধতি জানা থাকে, আপনাকে যদি সবচেয়ে নিম্নতম একটা কিতাব দেওয়া হয়, এটাকেও আপনি সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে আপনি উপস্থাপনা করতে পারবেন, ছাত্রদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলতে পারবেন। এই জন্য আমরা চেষ্টা করব যেন শুধুমাত্র নেসাবে তালিমের মধ্যে পরিবর্তন আনার স্লোগান না এনে, বরং পাঠদান পদ্ধতির পরিবর্তন আনার স্লোগান আমরা নিয়ে আসি। আল্লাহ তালা আমাদের জন্য সহজ করুন। আর যদি শিক্ষকগণ নিজেরাই হয়ে ওঠেন আমালি নামুনা, অর্থাৎ নিজের প্রতিচ্ছবিটা এমন ভাবে, যেটা আমরা পিছনে বলেছিলাম, এমন ভাবে উপস্থাপন করেন মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই অনুসরণ করা যায় আমলে আখলাক আদাবিয়াতে, এবং আমল এবং ছাত্রদের আমল এবং আখলাকের প্রতি মনোযোগ দেন, তাহলে সেটি হবে সর্বাধিক উপযোগী এবং সর্বাধিক উপকারী। এই জন্য আমরা এইভাবে চেষ্টা ফিকির করবো ইনশাল্লাহ। শিক্ষকদের আবশ্যকীয় আবশ্যকীয় আবশ্যক হিসাবে করণীয় কিছু নিয়ম। যেমন এর মধ্যে একটা হলো দিনী তালিম তো হলো একটি ইবাদত, একটি আমানত, যার যাজা এবং বা প্রতিদান আখেরাতে অবশ্যই দেওয়া হবে। সুতরাং শিক্ষকগণ এই শিক্ষাদানকে ফরজ মনে করে সওয়াবের নিয়তে পালন করুন। মাসিক বেতন এটা তো শুধুমাত্র আপনার সময়ের কিছু মূল্যায়ন, সময়ের পারিশ্রমিক। ইলমের বেতন কখনোই দেওয়া যাবে না। আমরা যদি চিন্তা করি শিক্ষকতা করে পড়িয়ে টাকা নিচ্ছি, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এটা কখনোই সুযোগ নেই। আমরা পড়িয়ে আমরা যা কিছু পড়াচ্ছি এটার মূল্য কোনোদিন হবে না। মূল্য তো সেটার হয় যে জিনিসটা আমাদের থেকে একেবারে দিয়ে দিই। যেমন আমরা একটা মোবাইল কিনলাম, মোবাইলটা দোকান থেকে একেবারে শেষ, এটার মূল্য হবে। আর যে জিনিসটা জায়াল হয় না, যে জিনিসটা কখনোই জায়াল হবে না, এই জিনিসের কোনো মূল্য হয় না। ইলম আমরা তাকে যত দিচ্ছি তত আমরা সমৃদ্ধ হচ্ছি, তত আমরা দক্ষ হচ্ছি। এটা আমাদের থেকে কখনো জায়াল হয় না। সুতরাং এটার কোনো প্রতিদানও হইতে পারে, এটার কোনো পারিশ্রমিকও হইতে পারে না। বরং আমরা পারিশ্রমিক নিচ্ছি হলো সময়ের। আমরা যে সময়টুকু এখানে দিচ্ছি, এই সময়টুকু অন্য কোথাও দিলে আমি হয়তো বেশি উপার্জন করতে পারতাম। তো সেই হিসাবে এখান থেকে আমরা শুধুমাত্র সময়ের কি নিচ্ছি? পারিশ্রমিক নিচ্ছি। আমরা কোনোভাবে আমরা কোনোভাবে পাঠদান করে ইলম শিখিয়ে কোনো পারিশ্রমিক আমরা নিচ্ছি না। সুতরাং আমরা কি করব? শিক্ষকগণ শুধু পাঠদানই নয়, বরং ছাত্রদের দিনদারি এবং আখলাকের দিকেও দৃষ্টি দৃষ্টি দেওয়া প্রয়োজন। আমরা ছাত্রদেরকে
আদাবিয়াত এবং আখলাকিয়াতে আমরা গড়ে তুলি না। আমরা শুধু পাঠদান মানে পড়াই এবং চলে যাই, অথচ আমাদের উচিত একজন ছাত্রের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাকে কি করে ফেলা, সাজিয়ে দেওয়া। তার তার আপনার আখলাকি, তার ছাত্র জমানা, তার বৈবাহিক জীবন, তার পরবর্তী জীবন, তার মৃত্যু পর্যন্ত জীবন, পুরো জীবনকে সাজিয়ে দেওয়া একমাত্র দায়িত্ব হলো শিক্ষকের। শিক্ষক এমন ভাবে ছাত্রকে গড়বেন যে ছাত্র তার ছাত্র জমানাকে সুন্দরভাবে এই উপভোগ করবেন, এবং ছাত্র জমানা থেকে যখন বের হবেন তখন তার মাশারাতি জিন্দেগি, তার বৈবাহিক জীবনে তিনি কিভাবে চলবেন, তার পরিবারের সাথে কিভাবে ব্যবহার করবেন, সমাজের মধ্যে কিভাবে চলবেন, রাষ্ট্রের মধ্যে কিভাবে চলবেন, তার মৃত্যু পর্যন্ত কিভাবে আমল আখলাক তাহজিব তামাদ্দুন দিয়ে চলবেন, এই সমস্ত বিষয়গুলো শিক্ষা দিবেন কে? একজন শিক্ষক। কিন্তু আজকে দেখেন আমাদের দিকে তাকিয়ে আমরা কিন্তু তা এই সমস্ত জিনিসগুলোর উপর কখনো আমরা ভ্রুক্ষেপও করি না। এটা আমাদের জন্য অত্যন্ত একটা খারাপ দিক, অত্যন্ত খারাপ দিক এটা। আমরা চেষ্টা করব এখন থেকে, আজকে থেকে ছাত্রদের সমস্ত বিষয়ের প্রতি লক্ষ্য রাখার জন্য ইনশাআল্লাহ, এবং আন্তরিকতার সাথে শিক্ষকদের এবং ছাত্রদের কি নেক লেবাস, নামাজে জামাত, জাওয়াবে সালাম ও জাওয়াবে সালাম এর পাবন্দি রাখা আবশ্যক। আমাদের ছাত্ররা, আমরা শিক্ষকরা ছাত্রদেরকে সালাম দিতে হিমশিম খাই, আরে আমি ছাত্রদেরকে কিভাবে সালাম দিই, অথচ উচিত ছাত্রদেরকে দেখা মাত্রই সালাম দেওয়া। আমি যেটা করি, আমি আমারটা বলতে পারি এজন্য যে নিজেরটা আমি বেশি ভালো করে বুঝাতে পারি। এজন্য আপনারা হয়তো বলতে পারেন যে পুরো শিক্ষক প্রশিক্ষণের মধ্যে আমি আমার উদাহরণ দিতে দিতে আপনাদের কান ঝালাফালা বানায় ফেলতেছি, যে আমি এত বড় কাবিল হয়ে গেছি যে আমার জীবনের অভিজ্ঞতা বলে শেষ করতে পারি না। এটা আসলে এজন্য বলি না যে আমি নিজে কাবিল বা আমার নিজের অনেক কিছু আছে, ইতিহাস আছে, এটার জন্য না। বরং আমি এই জন্য বলি, আমি আমার বিষয়টাকে যদি উপস্থাপন করি, আমি আপনাদেরকে অনেক বেশি সুন্দর করে বুঝাতে পারবো। আর অন্যের বিষয়টা বুঝাতে গেলে ন্যূনতম কিছু হলেও ঘাটতি আমার চলে আসবে। এজন্য আমি নিজেরটা বলি। আপনার অবশ্যই এখানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যে এখানে আমার কোনো অহংকার প্রদর্শন করা, আমার কোনো বড়ত্ব প্রদর্শন করা, এটা মোটেই আমার উদ্দেশ্য না। তো এখানে আমি আমার ছাত্রদের ব্যাপারে কি করি, আমি সবার আগে চলে যাই এবং ছাত্ররা আসলে আমি সবার আগে সালাম দিই, এবং তারা লজ্জায় আমাকে সালাম দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে। আমি আসার সময় কি করি, ছাত্রদেরকে হাত নাড়িয়ে একটা হাসি খুশি আল্লাহ হাফেজ বলে আমি ডাক দিই। তাদেরকে দেখা হওয়া মাত্রই আমি কি বলি, হাই হাই উমাইর, হাই নাহিদ, কি অবস্থা, কেমন আছেন, কাইফা হালুক, কেমন আছেন। এ ধরনের যখন তাদেরকে আমি আন্তরিকতার সাথে সম্বোধন করতেছি, তখন আমার সাথে তাদের হৃদ্যতা পয়দা হচ্ছে। যখন চলে আসার সময় তারা জানে না, তারা তো কখনো বলবে না যে আল্লাহ হাফেজ, এটা বলবে না। আমি যখন তাদেরকে বলতেছি উমাইর আল্লাহ হাফেজ, যখন এভাবে বলতেছি, এবং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম, এই যে বলতেছি, এটা ছাত্রের ভিতরে কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলবে, কি পরিমাণ ছাত্রর ভিতরে আপনার প্রভাব ফেলবে, এটা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। ওই ছাত্র আমাকে আপনাকে গুরু মানবে, আমাকে পীর মানবে, এমন ভাবে পীর মানবে যেন আমি ছাড়া তার জীবনে কিছুই নেই। এভাবে যদি আমরা আন্তরিকতা প্রদর্শন করতে পারি, আল্লাহ চাইতো ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ এভাবে চেষ্টা ফিকির করবো ইনশাল্লাহ। সুতরাং আমাদের পোশাক পরিচ্ছদের ব্যাপারে বলেছিলাম, এটা আমরা সর্বোচ্চ খেয়াল রাখবো। জামাতের সাথে নামাজ আদায় করে ছাত্রদেরকে নিয়ে, এটা আমরা সর্বোচ্চ খেয়াল রাখবো। এবং সালাম, এই যে ছাত্রদেরকে সালাম আদান প্রদান করা, ছাত্র দিল না না দিল এটা ব্যাপার না, আমি যেন সবার আগে দিতে পারি, এটার পাবন্দি করা। যদি কোনো ছাত্র যৌক্তিক কথা বলে তাহলে সেটা মেনে নেয়া, যদিও তা সেটা কি আমার তাহকিক এবং তাকরিরের বিপরীত হয়। অনেক সময় দেখা যায় ক্লাসের মধ্যে আছি, ছাত্ররা আমাদের কথার উপর কথা বলছে, আমরা একটা তাকরির করেছি, এটা বিপরীত বলেছে, তখন আমরা চটে যাই, রাগ করি, হ্যাঁ তুমি আমার চেয়ে বেশি বুঝো, আমার ভুল ধরতে আসছো। আমার মনে আছে, আমি স্পষ্ট এখনো কানে মনে আছে, আমার একজন উস্তাদ ফাজা আলিকাল্লাজি ইয়াদুল ইয়াতিম, ফাজা আলিকাল্লাজি ইয়াদুল ইয়াতিম, এটাকে উনি পড়তেন ইয়াদুল ইয়াতিম, ইয়াদুল ইয়াতিম। আপনারা আমার এটাকে একটু ভুল ধরবেন দুইটার মধ্যে, ফাজা আলিকাল্লাজি ইয়াদুল ইয়াতিম আর ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতিম, দুইটার মধ্যে পার্থক্য হয়েছে কি হয় নাই? দুইটার মধ্যে পার্থক্য হয়েছে কি হয় নাই? আমি আশা করছি প্রত্যেকে বলবেন যে পার্থক্য হয়েছে। এই পার্থক্যটা আমি কি হয়েছে? আমার আমার উস্তাদকে আন্তরিকতার সাথে বলেছিলাম যে উস্তাদ এটা মানে যদিও তো এটা আচরণটা বেয়াদবিমূলক হয়ে গেছিল, তখন আমি বুঝি না, ছোট মানুষ ছিলাম, অনেক ছোট ছিলাম, যে উস্তাদ এটা একটু আরেকবার বলবেন কিনা, এভাবে বলছিলাম। তখন উনি বললো যে কেন, আমি বললাম এটা আমার কাছে কেমন যেন ভুল মনে হয়েছে। তখন উনি আমাকে বলছিলেন তুমি কি আমারে পড়াও না আমি তোমারে পড়াই, তুমি কি আমাকে পড়াও নাকি আমি তোমাকে পড়াই। এই যে না নেওয়ার প্রবণতাটা, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। ভুল আমাদের হইতেই পারে, আমি তো বরং এটাও বলি, আমারটা যদি সঠিকও হয়, ছাত্র যদি বলে যে ভুল হয়েছে, আমার ফিরতি এটাকে নিয়ে বসা উচিত যে আসলে আমারটা ভুল হয়েছে কিনা, এটা চিন্তা করা উচিত, বকা না দিয়ে।
যদি ভুল না থাকে, আমি সঠিক থাকি, তাকে আবার বুঝিয়ে দেওয়া যে ভাই এটা আমি এই জন্য এইভাবে বলেছি, এইভাবে, এটা ভুল না, এটাই সঠিক, এভাবে বলা। আমার বিশ্বাস এভাবে যদি করতে পারি, আমি একজন দক্ষ শিক্ষক হিসেবে অবশ্যই এই, হতে পারবো ইনশাল্লাহ। শিক্ষকের উচিত কম মেহনত নয়, বরং ছাত্রদের মাধ্যমে এমন ভাবে মেহনত করানো যাতে ছাত্ররা নিজ থেকে অধ্যাবসায়ী হয়ে ওঠে। আমরা, আমি ক্লাসের মধ্যে যেটা করি, যে বিভিন্ন লুগাত ঘাটা, একটা শব্দ আমি জানি নিশ্চিত, সেটা আমি বলে দিই না, তাদেরকে বলি ওখান থেকে মজাম নামান, ওখান থেকে লুগাত নেন, আরবি উর্দু যে লুগাত আছে নেন, আপনি নিজে ঘাটেন, বাংলা থেকে আরবি সেই লুগাত নেন, ঘাটেন, নিজে ঘেটে বের করে তারপর আমারে দেখান ক্লাসের মধ্যে, সময় আমার 5 মিনিট নষ্ট হয়েছে হোক। এতে করে ছাত্রদের মেজাজ তৈরি হয়, ঘাটাঘাটির তাহকিকের মেজাজ তৈরি হয়, নিজে পড়ার প্রতি মনোযোগ আসে। তো এই জায়গাটাতে আমরাও চেষ্টা করব নিজেরা বলে দেওয়ার পাশাপাশি তাদেরকে দিয়ে যেন বেশি কাজ করাতে পারি। আমি তো আপনার আত্তরিকু ইলা তামরিন যেটা আছে, তামরিন, এটা আমি ছাত্রদেরকে, নতুন সবক ছাত্রদেরকে দিয়ে আমি করাই, যেখানে ভুল হয় আমি বলে দিই। এক্ষেত্রে হয় কি, তারা প্রতিদিন এটাকে নতুন করে মোতালা করে আসে। আমরা চেষ্টা করব প্রত্যেক বইয়ের শুরুতে সেই ফোন, এই মবাদি যেটা আছে শুরু, কিতাবের শুরুতে বিভিন্ন উসুল আমরা বলি, ভূমিকা বলি, সেই ফোনের যে মবাদি আছে, এগুলো যেন আমরা বলতে পারি। যেমন সংজ্ঞা, আমরা যে বই পড়াচ্ছি সেই বইটা কি কি বিষয়ে, সেইটার উদ্দেশ্য কি, কেন আমরা পড়াচ্ছি, এই বিষয়গুলো স্পষ্ট করা, এই বিষয়গুলো স্পষ্ট করা। এবং সেই বইয়ের মুসান্নেফের তাআরুফ, সেই বইয়ের বৈশিষ্ট্য কি, এই বইটা পড়লে আমাদের ফায়দা কি, এই বইটা কেন পড়বো, এটা কোন কারণে দর্সে নাজেমিতে রাখা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো যদি আমি ছাত্রের সামনে উপস্থাপন করি, সেই বইয়ের প্রতি ছাত্রের আজমত আসবে, সেই বইয়ের প্রতি ছাত্রের ওয়াকারাত আসবে, গুরুত্ব আসবে। কিন্তু আমরা করি কি, আমরা এই যে মবাদি উসুল যে শুরু করি, ভূমিকা, আমরা 5-7 দিন শুধু ভূমিকার উপরই থাকি। দিন শেষে কি হয়, এই কিতাবের মূল যে বিষয়বস্তু কেন আসলো খুসুসিয়াত সহ, এটা আমরা বলার সুযোগ পাই না, এজন্য ছাত্রদের মনোযোগ আসে না। এটাতে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমরা আমাদের একজন দক্ষ শিক্ষকের, মানে শিক্ষাদান পদ্ধতির অভিজ্ঞ একজন শিক্ষকের প্রকৃত লক্ষ্য এমন হওয়া উচিত যে প্রত্যেক কিতাব পাঠদানের সময় অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায়, স্পষ্ট বাক্যে, এবং সমস্ত বিষয়গুলোকে ভাগ ভাগ করে, এই নির্ধারিত করে করে সেটাকে তুলে ধরা। যদি কিতাবটি ইবতেদায়ী কিতাব হয়, সেই বিষয়ের প্রাথমিক কিতাব হয়, তাহলে সেটার মৌলিক মাসালাগুলো বুঝাই দেওয়া। যেমন মনে করেন, আমরা এই ফিকহের কিতাব পড়াই, মালাবুদ্দা, এই নুরুল ইজা, তারপরে আমরা পড়াই বেহেশতি জোর। এই মাসালাগুলোর মধ্যে আমরা এত বিশাল বিস্তর দলিল আদিল্লাহ না খুঁজে মূল মাসালাটাকে আমরা ছাত্রকে আমরা বর্ণনা করে দিব। মূল মাসালাটা তাদেরকে এমন ভাবে মুখস্থ করিয়ে দিব যেন বড় বড় কিতাব পড়ার সময় তার মাসালা মুখস্থ থাকে, তখন শুধু দলিলগুলা সে নিবে। আমরা নাহভেমির পড়াচ্ছি, সরে জামিতে বিস্তারিত বহস করবে, কিন্তু নাহভেমিরে মূল মাসালাগুলোকে যেন তাদেরকে আমরা সুন্দর করে মুখস্থ করে দিতে পারি, মিজানের মধ্যে মূল বিষয়গুলোকে যেন মুখস্থ করে দিতে পারি। এভাবে যদি মূল বিষয়গুলো আমি মুখস্থ করাতে পারি, তাহলে আওসাত এবং আখের যে কিতাবগুলো থাকবে সেগুলোতে তারা বেশি ইস্তেফাদা হবে। যেমন দেখুন, যখন আমরা, আমাদের কোন ফর্ম এমন থাকবে যে আওসাতের কিতাব থাকবে, মধ্যম পর্যায়ের কিতাব থাকবে, সেই কিতাবগুলোর মধ্যে আমরা মোটামুটি দালায়েল এবং বারাহিন, দলিল আদিল্লার মাধ্যমে বিষয়গুলোকে আমরা ব্যাখ্যা করব। যেমন ফিকার জন্য সরহ ফিকাহ হলো আওসাত কিতাব, কুদুরি, নুরুল ইজা হলো প্রাথমিক কিতাব। তাহলে কুদুরি পর্যন্ত আমরা শুধু এই মাসালাই মুখস্থ করাবো। সরাফেকাতে গিয়ে আমরা দলিলা দলিলা সহ মুখস্থ করাবো। হেদায়েতে গিয়ে বিস্তারিত তাহকিক আমরা শুরু করে দিব। যদি কিতাবটি হয়, সে ফোনটা হয় আখের, সর্বশেষ কিতাব, তাহলে সেটার মধ্যে শুধুমাত্র দলিল আদিল্লাহ বর্ণনায় সীমাবদ্ধ না থেকে সেই অধ্যায়ের সংশ্লিষ্ট তাহকিকাত, জরুরি গুরুত্বপূর্ণ আলোচনা, জরুরি মাবাহিস, এই সমস্ত বিষয়গুলো গবেষণালব্ধভাবে ব্যাখ্যা বিশ্লেষণ আমরা তাদের তাদের কাছে আমরা করব। এই সিস্টেমে যদি আমরা আলাপ আলোচনা করি, বিশ্বাস করেন আপনার ছাত্রই হবে জামানার সর্বশ্রেষ্ঠ ছাত্র। আমি এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এই জন্য প্রত্যেক কিতাবের খুসুসিয়াতের উপর শিক্ষার্থীদের সচেতন করা অত্যন্ত জরুরি। কোন কিতাবটা কেন পড়াচ্ছি, খুসুসিয়াত কি, বৈশিষ্ট্য কি, এই বিষয়গুলো তাদেরকে সচেতন করা জরুরি, যাতে কিতাবের প্রতি তাদের আজমত ওয়াকারাত গুরুত্ব থাকে। তবে এক্ষেত্রে আমরা যে যে জিনিসটা চেষ্টা করব, তলুন লা তয়লুন, আমরা দীর্ঘায়িত করব, কিন্তু লা তয়ল, আমরা এত অপ্রয়োজনীয় দীর্ঘায়িত কোনো তাকরির আমরা করব না। এবং আমরা চেষ্টা করব খারাজ আজ কিতাবি মোবাহিস যেগুলো আছে
বইয়ের বাহিরে যে সমস্ত আলোচনা আছে, অতিরিক্ত আলোচনা, সেটা থেকে ইজতেনাব করার জন্য। যে এমন সব আলোচনা আমরা আনবো না যেগুলো মানে এটার কি বলে ফুজলা, অতিরিক্ত আলোচনা। এই আলোচনাগুলোকে আমরা করে সময় নষ্ট করবো না, বরং ওখান থেকে মানে নির্বাচিত কিছু আলোচনা আনবো যেটা ক্লাসের জন্য উপকারী, ছাত্রদের জন্য উপকারী, কিতাব বুঝতে সহায়ক। এজন্য মূল বিষয় এবং সমস্যাগুলো শিক্ষার্থীদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া, সমাধান করে দেওয়া, এটাই সবচেয়ে বেশি উপকারী পন্থা। আচ্ছা, এখানে প্রায় অনেকগুলো বিষয় আমি এখানে নোট করেছি। এই বিষয়গুলোর প্রতি আমি আপনাদের কাছে আবেদন করব যে আমি আপনাদেরকে এগুলো না বলে বরং আপনারা যদি একটু মুতালা করেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেশি সহজ হবে। আচ্ছা, নামাজের সময় হয়ে গিয়েছে। আমাদের যারা নামাজ পড়নেওয়ালা আছি আমরা নামাজ পড়ে আসি। আমি আজকে 10টা একটু দ্রুত শেষ করব, এজন্য আমি এখন 10টা আমি চালিয়ে নিচ্ছি। যাদের নামাজ পড়া দরকার আমরা নামাজ পড়ে আসি, আমাদের নামাজ একটু পড়ে। সুতরাং এই বিষয়গুলো আমি শুধু একবার করে বলে যাচ্ছি, আপনারা এটা ভালোভাবে বিস্তারিত দেখে যাবেন। এখানে অনেকগুলো পয়েন্ট, প্রায় 50টার মতো পয়েন্ট। এই পয়েন্টগুলো আপনারা একটু নিজেরা দেখে নেবেন, তাহলে আমি আশা করছি উপকৃত হবেন। আর এই জন্য আমি বলবো যে এখানে শুরু থেকে আমি কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বলছি, যে ছাত্রদেরকে শূন্য পাত্র ভেবে এক নাগারে কথা না বলে তাদের কাছে আলোচ্য বিষয়ে কোনো জ্ঞান আছে কিনা, কোনো সেই সবাইকে শুরুর আগে জানতে চাওয়া, কোনো যে কোনো সিস্টেমে তাদের কাছ থেকে জানতে চাওয়া এই বিষয়ে তাদের কোনো জ্ঞান আছে কিনা, তাদের জানাশোনা আছে কিনা। আর না হয় দেখা যাবে এমন সব আলোচনা করছি তারা জানে, তারা ক্লাস থেকে মনোযোগ হারিয়ে যাবে। কোনো বাব অধ্যায় পরিচ্ছেদ শুরু করার আগে বলে দেওয়া যে এই বাব অধ্যায় পরিচ্ছেদ পাঠের শেষে ছাত্ররা কি কি যোগ্যতা লাভ করবে। যেমন তালিমুল ইসলামের ইমান অধ্যায় পড়ার পর ছাত্ররা ইমান কাকে বলে, ইমানের মৌলিক বিষয়গুলো কি কি ইত্যাদি বলতে পারবে। আর ছাত্রদের কাছ থেকে ইমানের ইহকালীন ও পরকালীন উপকারিতা কি কি তা একটি তালিকা আদায় করা। এর ফলে তার মাঝে সৃজনশীলতা তৈরি হবে। অর্থাৎ এইভাবে প্রত্যেক কিতাবে চেষ্টা ফিকির করা। আপনি সরবেকায় পড়াচ্ছেন, আপনি এই কুদুরি পড়াচ্ছেন, আপনি নাহবিমি পড়াচ্ছেন, সবকের শেষে তাদেরকে বলেন যে এখান থেকে তোমরা কি বুঝেছো এটার একটা সারাংশ দাও। এটা প্রশ্ন আকারে বলেন, তাদেরকে উত্তর দিতে, অথবা তারা যেন প্রশ্ন উল্লেখ করে দেয়। দর্শে কেউ যেন অমনোযোগী না থাকে। মনোযোগ আকর্ষণ ও শৃঙ্খলা আনয়নের জন্য প্রথমে শুভেচ্ছা বিনিময় করা, কেমন আছো জিজ্ঞেস করা, আজ কি পড়া হবে, কোথা থেকে হবে জানতে চাওয়া। যদিও আগে আমরা বলেছি জানতে না চাওয়া, জানতে চাওয়াটাও সিস্টেমে হবে, আর জানতে না চাওয়াটা হুটহাট করে প্রত্যেক ক্লাসে জানতে না চাওয়া। আপনি জানেন এটা এটা তাদের কাছে বোঝানো আমি জানি, তারপরে তোমাদের কাছ থেকে আমি জানতে চাইলাম, এইভাবে জানতে চাওয়া। এবং আজকের দর্শের সাথে সম্পর্কিত এমন কোনো প্রশ্ন করা যার উত্তর সবাই পারে। এরপর হামদ সানা পাঠ করে দর্শ শুরু করা। আমি এরপরের প্যারাতে বলেছি যে দুরূদ শরীফ, রব্বি জিদনি ইলমা, রব্বি শাহলি সদরি, রব্বি ইয়াসির, এগুলো পড়ে এবং আল্লাহুম্মা আল্লিমনি মিনহা জাহিলতু ওয়া যাক্কিরনি মিনহু মা নাসিতু, এইগুলো পড়ে শুরু করা। আপনি সরাবেকায় পড়েছেন, হেদায়া পড়েছেন, আপনি মেশকাত পড়েছেন, বুখারী পড়েছেন, কোনো অসুবিধা নেই। এগুলো পড়ে শুরু করেন, ইনশাআল্লাহ দর্সে ফায়দা হবে, দর্সে ইলমে নাফিয়া হবে, এবং দর্সের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন সব জ্ঞান আসবে যেগুলো আপনি কখনো চিন্তাও করেন নাই। আমি 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 খালেদ, আমি বাস্তব উদাহরণ, আমি নিজে। এমন অনেক সময় হয়েছে যে এমন জ্ঞানের প্রশ্ন ছাত্ররা করেছে যেটা আমার আগে জানা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা জেহানে ঢেলে দিয়েছেন শুধু এর বদৌলতে। যেসব দর্শে যেসব দর্শগুলো বোর্ডে লেখার মতো, সেই দর্শগুলো মূল পড়া শুরুর আগে বোর্ডে আজকের দর্শের মূল বিষয় শিরোনামগুলো লিখে নেওয়া। এরপর এই সম্পর্কে আগের জামাতে কি পড়া হয়েছে, কার কতটুকু মনে আছে জানতে চাওয়া, ছাত্রদের উত্তরগুলো বোর্ডে লেখা, এরপর আলোচনা করা। যেমন মনে করেন কাফিয়াতে আমেল সম্পর্কে আলোচনা চলছে, এমত অবস্থায় নাহবিমির হেদাতুন নাহুতে কতটুকু পড়া হয়েছে তা আগে ছাত্রদের কাছ থেকে আদায়ের চেষ্টা করা, কিতাব খুলে দেখিয়ে দেওয়া এবং জানতে চাওয়া তার কতটুকু মনে আছে। এভাবে ফিকার কিতাব বলেন, নাহুর কিতাব বলেন, বালাগাতের কিতাব বলেন, সেম সিস্টেম আপনি করতে পারেন। যেমন হেদায়া পড়েছেন, তার এই মাসালা সম্পর্কে কতটুকু জানা আছে, সরবেকায় পড়েছেন, এই মাসালা সম্পর্কে জানা আছে, এটা জানতে চাওয়া। সবাইকের মাঝে যখনই এমন কোনো কথা আসে যার সাথে বর্তমান পৃথিবীর সম্পর্ক আছে, সে বিষয়ে ছাত্রদের কাছ থেকে উত্তর নেওয়া, যাতে পুরো দোষ থেকে অন্যমনস্ক হতে না পারে। যেমন সিরাতের কিতাবে আলোচনা হচ্ছে ইসলামের প্রাথমিক বিষয়ের মুসলমানদের সংখ্যা নিয়ে, তখন প্রশ্ন করা যেতে পারে বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত, বাংলাদেশে কত পার্সেন্ট মুসলিম আছে। এভাবে অনেক বিষয় সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। আচ্ছা, আজান হচ্ছে, আমি 1 মিনিট সময় নিচ্ছি আপনাদের থেকে।
আচ্ছা, তাহলে আমরা যে জায়গাতে ছিলাম, এই বিষয় এই পর্যন্ত আমি আশা করছি আমি আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পেরেছি। পাঠদানের সাধারণ যে মূলনীতিগুলো আছে আমি অবশ্যই আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব। এখান থেকে আপনারা একটু নিজেরা মোতালা অবশ্যই করবেন। এবং আগামী কালকের যে আমাদের ক্লাস হবে, আমি এখান থেকে প্রয়োজনে আরো বেশ কিছু বিষয় এটা সহ আমি সংযোজন করে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। এবং এখান থেকে অনেক আলোচনা বাকি আছে যেটা আমরা আগামীকালকে করার চেষ্টা করব। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত আমরা শেষ করব। আপনাদের কোনো প্রশ্ন বা আপনাদের কোনো কথা আছে কিনা আমাকে একটু জানাবেন। জি, আপনারা আনমিউট করে কথা বলতে পারবেন। আচ্ছা, একটি বিষয়ে আমি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মোহতারাম, ওই যে মহাসাবার যে শীট গুলো আছে, জি মহাসাবার যে শীট আছে, মহাসাবা, জি জি বলুন। এগুলা কি প্রতিদিন দেওয়া হয় না? না, আমরা প্রথম 2 দিন দিয়েছিলাম, এরপর আর দিইনি এখনো পর্যন্ত। এই যে আপনার প্রথম যে দিছিলেন ওইটাই তো আমি প্রতিদিন পুরো ফিল আপ করছি, অসুবিধা প্রতিদিনই। না, ওইটাই যদি আপনি প্রতিদিন ফিল আপ করেন অসুবিধা না, আমি ফিডব্যাক পেয়ে যাব। আমি আজ পর্যন্ত প্রতিদিনই ফিল আপ করছি, যে আজকের আপনার কথা আমি বুঝতে পেরেছি মনে হয় ইয়ে হয় নাই আর কি, সাবমিট হয় নাই। না, আমি আমি এরপরে আর আমি শীটে ঢুকি নাই, এই জন্য আমি দেখি নাই। যদি আপনি প্রতিদিন পূরণ করে থাকেন অবশ্যই সেখানে আমি পেয়ে যাব শীটে ঢুকলে। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আজকের দর্শে এটা আমাদের জীবনে খুবই প্রয়োজন, বিশেষ করে শিক্ষকতার জীবনে অবশ্যই আবশ্যকীয় এটা, যে আমাদের জীবনকে মান উন্নত করতে হলে এগুলো অবশ্যই আমাদের জীবনের প্রয়োজন, মনে করি এটা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেইভাবে সেই সুন্দর ভাবে নিজেদেরকে উপস্থাপন করার সুযোগ দেন, তৌফিক দেন। সেই চেষ্টা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদজি, জি এই কয়েকদিন আপনার এই সোহবাতে থাকার ফলে যতটুকু অর্জন হয়েছে, আমি আজকের আমার একজন শিক্ষককে সামনে রেখে ক্লাস নিয়েছি, তার ক্লাসটাই আমি নিয়েছি। নেওয়ার পরে সেখানে যখন ফিডব্যাক নিলাম সেদিন কাছ থেকে, তোমরা আজকে ক্লাসটা কেমন বুঝলে? ছোট ছোট কচি কাঁচা বাচ্চা বলে, হুজুর সেই ক্লাস হয়েছে। মাশাআল্লাহ। এখন কথা হলো, আসলে শুধু আপনি যেটা বলছেন, যদি আমরা আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে এদেরকে নিয়েই এই কোর্সটা করতে পারতাম, তাহলে আমার মনে হয় বেশি উপকৃত হতাম। কেননা তারাও বুঝতো যে এটা দরকার। আমি তো ক্লাস করলাম একা, আমি একা বুঝলাম দরকার, সবাই করলে সবাই বুঝবে হ্যাঁ তাদেরও দরকার। এজন্য আমাদের সাইফুল ইসলাম ভাই যে ব্যাপারটা আপনি বললেন, মনে হয় সত্যি সাইফুল ভাই ভাগ্যবান যে উনি সবাইকে নিয়ে এটা করতে পারছেন। জাযাকাল্লাহ, তার জন্য আমরা দোয়া করি এবং আমরা সবাই চেষ্টা করি যে হয়তো এবার আমরা পারিনি, তবে এটা একবারেই শেষ নয়। পরবর্তীতে যখন এই প্রশিক্ষণ আবার হবে ইনশাল্লাহ আমি তো জয়েন করবই। আমি চাই আমার সমস্ত ভাইয়েরা তারা যেন সবাই আবার অংশগ্রহণ করেন এবং নিজেদেরকে আরো বেশি শানিত করার সুযোগ আমরা পেয়ে যাই। ধন্যবাদ সকলকে স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আচ্ছা, আপনাদের কাছ থেকে আমি ছোট একটা প্রশ্ন রাখবো। আজকের আমরা ক্লাস শেষ করছি এখানেই। ওমা মোহতারাম, তাওফিক। একটু বিষয় একটা জি আহ, মানে ওই বৃহস্পতিবারে ক্লাস হয়, ওটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায় আর কি। আচ্ছা, এটা আমি আর সর্বোচ্চ চেষ্টা করবো যেন সেদিন না হয়। সেদিন জি, না হওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো, কারণ আমি চাই আমাদের শেষ ক্লাসটাতে যেন আমরা যারা আছি প্রত্যেকে যেন এটাতে অংশগ্রহণ করতে পারি। বৃহস্পতিবার ছাড়া আর বাকি বৃহস্পতিবার শুক্রবার আমার একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, আমি এই দিন ছুটিতে যাই আর কি, বাসায় যাই। আচ্ছা, অসুবিধা না, আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো যেন অন্তত এই ব্যাপারটায় স্যাক্রিফাইস আমি করতে পারি ইনশাআল্লাহ। জি, জাযাক জাজাকুমুল্লাহ খাইর।
জাযাকুমুল্লাহু আহসানাল জাযা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।